যদি আপনারা না পড়ে থাকেন, এটা আপনারা অনলাইনে রেকর্ড খুঁজেন, এ বি সি সেকশন কারো না কারো কাছে আছে, আমি মনে দিচ্ছি কোন কোন সেকশনে, ওগুলো দেখতে পারেন। ঠিক আছে, আমি আপনাদেরকে আরেকটা, আগামীকালকে আগামীকালকে আপনাদের সাথে আমার ক্লাস আছে না? এই কথা বলেন, ক্লাস থাকুক বা না থাকুক, আগামীকালকে 3টার দিকে আমি আপনাদের একটা ফাইনাল ক্লাস নেব, ফাইনাল লাস্ট 3 সেকশন একসাথে। ওইখানে স্যার রাত্রিবেলা দেন তাহলে স্যার সবাই থাকে স্যার, 3টার দিকে তো সবাই বাইরে চলে যায় লাস্ট। বাইরে কোথায় কোথায় যায় বাইরে? রাতের বেলা মানুষজন তো নামাজ টামাজ পড়ে, আমি তারও ওইটা চিন্তা করি। তো 10টার দিকে দিলে স্যার সবার জন্যই ভালো হয় স্যার। তার উপর স্যার এখন স্যার ইফতারের অনেক ইফতার মাহফিল থাকে, তো স্যার আগে পরে যাইতে হয়। তাহলে রাতে আপনি কিভাবে ইফতার মাহফিল করে এসে কিভাবে নামাজ পড়ে তারপরে তারাবি পড়ে ক্লাস করবেন আমাকে বলেন তো, লজিক মিলে? আপনি ইফতারের পরে মানুষজন তো ক্লান্ত থাকে, তারপরে যদি আপনাকে আমি নিয়ে বসলাম, তাহলে ইফতারের পরে আমি সময় পাবো মাত্র সর্বোচ্চ 1 ঘন্টা। এরপরে আছে নামাজ টামাজ পড়ে আসা সম্ভব না, সেরি করতে এরকম। ঠিক আছে, এটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা, ক্লাস করবেন না করবেন। আমি যেটা বললাম যে ফাইনাল একটা ক্লাস দিব, কখন নিব এটা আপনার সিদ্ধান্ত নেন, সমস্যা নাই। ওই ক্লাসে জাস্ট আমি সামারি বলে দিব যে আপনারা কি করবেন, কোন মানে নিজের নিজের সিলেবাস নিয়ে একটু আলোচনা করে দিব যে এগুলো ইম্পর্টেন্ট, ওইগুলো করা উচিত, এরকম কিছু বলে দিব। হ্যাঁ, আপনারা বাকিটা করে নেবেন। আচ্ছা, আমি ব্রিক নিয়ে পড়াশোনা শুরু করি, কেউ চাইলে ক্লাস রেকর্ড করতে পারেন, আমার কোনো ইয়ে নেই, আমি পারমিশন দিয়ে দিতেছি। ক্লাসটা করে, ক্লাস রেকর্ডের পারমিশন লাগে? ও আচ্ছা, ইয়াতে লাগতো, জুমে, ইয়াতে তো মনে হয় লাগে না। বাইরে আমি রেকর্ড করতে পারি কিনা করেন, তাহলে হবে, একজন করলেই হবে। আমার মনে হয় এটা রেকর্ড অলরেডি আছে কোনো কোনো সেকশনে, সমস্যা নেই। বিসমিল্লাহ। দেখেন, এটা হচ্ছে বার্ন ক্লে ব্রিক্স। বার্ন মানে পুরানো ক্লে ব্রিক। আমরা সচরাচর যে ব্রিক দেখে অভ্যস্ত, সেগুলো কি বলা হয় আসলে বার্ন ক্লে ব্রিক, মানে জেনারেল পারপাসের জন্য যে ক্লে ব্রিকগুলো আমরা ব্যবহার করে থাকি। তো এটা হচ্ছে সবচেয়ে বেশি এক্সটেন্সিভলি ইউজ হয় আমাদের দেশে। আহ, আমাদের দেশে না, পুরো পৃথিবীতেই এই ধরনের ব্রিকই বেশি ইউজ হয়। এরপরে ধরেন এটা হচ্ছে ক্লাসিক্যাল ব্রিক। এরপর অনেক ধরনের ব্রিক ইনভেন্ট হয়েছে, যেগুলো সময়ের সাথে সাথে হয়তো আমরা অ্যাডপ্ট করে নিব। যেমন কি কি ব্রিক হয়েছে, আমরা কিন্তু অলরেডি কিছু ব্রিক দেখে আসছি। একটা হচ্ছে ফ্লাই অ্যাশ বেস ব্রিক, যেখানে ফ্লাই অ্যাশের পরিমাণ থাকে প্রায় 60%। এটাই কিন্তু এর ডিস্টিংটিভ ফিচার, তার পরিচিতি কিন্তু এই জিনিসটা দিয়েই। তারপরে দেখেন না যে হলো হলো ব্রিক আছে। হুম, এর 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 পরিচিতি কিন্তু হলোনেস দিয়ে, যে আমার শরীরে হলো হলো অংশ থাকবে। তারপরে আমরা সিলিকেট দেখতে পারি, এখানে হচ্ছে কি করা হয়, এখানে পিগমেন্ট ব্যবহার করে বিভিন্ন কালার দেওয়া হয়। এটা ওদের এটা ওদের জন্য একটা ডিস্টিংটিভ ফিচার্স। ঠিক আছে, এরকম বিভিন্ন ব্রিকের বিভিন্ন ধরনের মানে কি বলে তার সিগনেচার একটা ফিচার থাকে। আমাদের এই বার্ন ক্লে ব্রিক যেটা আমাদের হচ্ছে পুরানো হয়, এটাই আমাদের সিগনেচার ফিচার, আর কিছুই না। মানে এটা হচ্ছে ওল্ডেস্ট ফর্ম। তো এরপরে সময়ের সাথে সাথে সায়েন্টিস্ট এবং ইঞ্জিনিয়াররা মিলে বিভিন্ন সমস্যাগুলো আইডেন্টিফাই করে সেগুলোকে সলিউশনের লক্ষ্যে নতুন ধরনের ব্রিক ইনভেন্ট করেছে আর কি। হ্যাঁ, তো আমরা এই ক্লাসিক্যাল ব্রিকটার ইম্পর্টেন্ট হচ্ছে এইটা, টিপিক্যাল কম্পোজিশন কি আছে, তার পার্সেন্টেজ কত, এটা মুখস্থ করে ফেলতে হবে আর কি। এটা ইম্পর্টেন্ট এই জন্য, মুখস্থ করা ইম্পর্টেন্ট এই কারণে যে আমরা এটার সাথে অন্যগুলোর কম্পেয়ার করতে পারবো। যেমন সিলিকা, সিলিকার পরিমাণ 60% থাকবে, অ্যালুমিনিয়ামের পরিমাণ 30% থাকবে অ্যারাউন্ড। হ্যাঁ, তাহলে এরপরে 30 আর 60 মিলে কিন্তু 90% হয়ে গেল। তাহলে বাকি আয়রন অক্সাইড, ম্যাগনেসিয়া, লাইভ,
অর্গানিক ম্যাটার যেগুলো আছে সবগুলো মিলে মাত্র 10%। তাহলে আমরা বুঝতে পারি যে সিলিকা আর অ্যালুমিনা এই দুইটা কম্পোজিশন কিন্তু আমার এই ব্রান্ড টাইপ মানে পুরানো ক্লে বা ব্রান্ড ক্লে যেটা আছে ক্লে ব্রিক, এই ব্রিকের মানে নিয়ন্ত্রণকারী। সিলিকা আর অ্যালুমিনার পরিমাণ যদি কম বেশি হয় বা ভালো খারাপ যা কিছু হোক না কেন, এই দুইটার উপরে নির্ভর করে কিন্তু অনেক কিছুই হবে, কারণ এরাই হচ্ছে নিয়ন্ত্রণকারী দুইটা কম্পোনেন্ট। হ্যাঁ, ডিউরাবিলিটি অফ ব্রিক্স ডিপেন্ড করে লার্জলি আপন অ্যালুমিনা এবং সিলিকা, কারণ এরাই মেইন। ঠিক আছে, এই দুটো জিনিস এটা কিন্তু লাগবে। এখন আমরা যদি চিফ ইনগ্রেডিয়েন্ট যেগুলি আছে একটু আগে বললাম তাদের ফাংশনালিটি একটু দেখতে চাই। এগুলি কম বেশি থাকলে কি অসুবিধা সুবিধা হয় এবং এদের কাজটা অ্যাকচুয়াল কাজটা কি সেটা যদি দেখতে চাই আমরা এদিকে দেখা শুরু করতে পারি। যেমন সিলিকা অথবা স্যান্ড। স্যান্ড মানে সিলিকা চিন্তা করতে পারেন, কারণ সিলিকাতে অধিকাংশ পোর্শনই স্যান্ড থাকে। হ্যাঁ, তাহলে আমরা এই জন্য সিলিকা যেখানে থাকবে সেখানে স্যান্ড চিন্তা করতে পারি। অ্যালুমিনাকে ক্লে টাইপের চিন্তা করতে পারি। ক্লে মানে গ্লুনেস। আমরা অ্যালুমিনা কি কাজ করে আমরা যদি প্রথমে ওইটাই দেখে আসি। অ্যালুমিনার কাজটা হচ্ছে সিমেন্টিসিয়াস ম্যাটেরিয়াল, এটা সিমেন্ট হিসেবে কাজ করে। আমরা ব্রিক তৈরি করতে তার মানে একটা কাদা নিচ্ছি। হ্যাঁ, কাদার মধ্যে অবশ্যই কিছু স্যান্ডি টাইপের মানে সিলিকা টাইপের কিছু জিনিস থাকবে, অ্যালুমিনিয়াম কিছু থাকবে, এরকম অনেক অনেক কিছু আছে। তো এই ক্লের মধ্যে যে স্যান্ডি টাইপের যে ম্যাটেরিয়ালটা আছে সেটা আমরা সিলিকা বলতেছি, আর ব্লু টাইপের যেগুলো হচ্ছে আঠালো টাইপের যে ম্যাটেরিয়ালটা আছে সেটা অনেকাংশেই অ্যালুমিনা। লাইম আছে বা অনেক কিছু আছে, তারপরে অ্যালুমিনা চিন্তা করতেছি। তাহলে আঠালো বা গ্লুনেসটা কিন্তু আসবে অ্যালুমিনা থেকে, মানে সেটা হচ্ছে সিমেন্টিসিয়াস ম্যাটেরিয়াল। হ্যাঁ, আর আমাদের যে স্যান্ড আছে সেটা সেটা কি, সেটা হচ্ছে আমাদের স্ট্রেংথ অথবা ডিউরাবিলিটি এনশিওর, অথবা আমরা যদি বলি যে একটা ব্রিকের যে শেপটা আছে সে শেপটা দেওয়ার জন্য যতটুকু হার্ডনেসের প্রয়োজন সেই হার্ডনেসটা আসলে ওইখান থেকে আসে। হ্যাঁ, তাহলে সিলিকা কত পার্সেন্ট থাকা উচিত? যে আমরা বলছি যে 50 থেকে 60% বা 60% সিলিকা থাকা উচিত। এখন আমি যদি একটু ফাংশনালিটিটা আরেকটু সাইন্টিফিক ওয়েতে দেখতে চাই যে সিলিকা কি হয়। সিলিকা কিন্তু কিছুই করে না। যখন আমরা হিট আপ করা শুরু করি একটা ক্লে ব্রিককে, মানে পুরা শুরু করি, তখন ইনিশিয়ালি পর্যন্ত সে রিয়েক্ট করে না, সে যা আছে একটা ইনার্ট ম্যাটেরিয়ালের মতো থাকে। কিন্তু সে কি করে অ্যারাউন্ড 50 অথবা 1700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সে ফিউজ হয়ে যায়। ফিউজ মানে গলে যায়, গলা শুরু করে। ঠিক আছে, এবং আরেকটা কথা এখানে ইম্পর্টেন্ট যে সে 1700 বা 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সাধারণত ফিউজ হবে, কিন্তু আমার এই স্যান্ডের সাথে যদি লাইম এবং ফেরাস অক্সাইড, ফেরিক অক্সাইড, হ্যাঁ আয়রন অক্সাইড যাই বলি কেন, এগুলো যদি থাকে এজ এ কো ম্যাটেরিয়াল, মানে এর সাথে যদি সংস্পর্শে যদি থাকে, তাহলে আর কম টেম্পারেচার অর্থাৎ 1700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আগেই বা 1600 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার আগেই হয়তো সে ফিউজে চলে যায় আর কি। ঠিক আছে, তাহলে ফিউজ হয়ে কি হয়, গলে যায়, গলে গিয়ে কিন্তু সে সে নিজে এখন হচ্ছে সিমেন্টিসিয়াস ম্যাটেরিয়ালের মতো বিহেভ করা শুরু করে। সে বেসিক্যালি আসলে বন্ড তৈরি করে। বন্ড তৈরি করে কার সাথে? অন্য আদার ম্যাটেরিয়ালের সাথে। ঠিক আছে, তার মানে সে সে এই ভদ্রলোক আসলে দায়ী কার জন্য? সে অনেক বেশি হিট রেজিস্ট করতে পারে 1600 1700 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। সে সে হচ্ছে হার্ডনেস প্রদান করে, ওই যে শেপটা প্রদান করে, এবং শ্রিঙ্কেজ এবং র্যাপিং দুটাকে প্রিভেন্ট করে। শ্রিঙ্কেজ কি জিনিস? শ্রিঙ্কেজ হচ্ছে সংকুচিত হওয়া। র্যাপিং কি জিনিস? র্যাপিং হচ্ছে বিকৃতি, শেপের বিকৃতি হয়ে যাওয়া। আমার যদি একটা একটা ক্লে ধরো একটা ব্রিক আছে, ব্রিকে ক্লের পরিমাণ অনেক বেশি, এই স্যান্ডের পরিমাণ অনেক কম, তার মানে কি সেটা অনেক বেশি ফ্লেক্সিবল একটা ক্লে হবে, ফ্লেক্সিবল একটা ম্যাটেরিয়াল তৈরি হবে। এখন এই ফ্লেক্সিবল ম্যাটেরিয়ালকে যখন আমি, তুমি চিন্তা একদম কাদামাটি চিন্তা করো, এখানে তো বালির পরিমাণ নাই। ওই কাদামাটির জিনিসটাকে যদি পুরানো হয়, তারপরে তুমি যখন এটাকে পুরানোর পরে দেখবা তখন দেখবো অনেক ফেটে রেটে গেছে, এবং হচ্ছে তার যে ইনিশিয়াল যে ভলিউম ছিল যতটুকু জায়গা দখল করতো, পুরানোর পরে অনেক কম পরিমাণ জায়গা দখল করছে, এবং সে হয়তো এবড়ো থেবড়ো হয়ে গেছে। কারণ কি? কারণ এই ক্লে ম্যাটেরিয়ালটা ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল। হ্যাঁ, ফ্লেক্সিবল ম্যাটেরিয়াল, এর মধ্যে অনেক বেশি ময়েশ্চার কন্টেন্ট কিন্তু থাকে। তো যখন হিট আপ করা হয় তাহলে ইভাপোরেট হয়ে ময়েশ্চারগুলো চলে যায়, তাহলে সিঙ্ক করা শুরু করে, মানে সংকুচিত হয়, ভলিউমের কমে যায়।
এই ভলিউম কমতে গিয়ে কিন্তু তোমার শ্রিঙ্ক করা মানে ক্র্যাক ফর্ম করে। আর এই ক্র্যাক ফর্ম করলে আমার মানে যে শেপটা আছে ব্রিকের সেই শেপটা ইউনিফর্ম থাকে না, সে র্যাপ করা শুরু করে, র্যাপ হয়ে যায়, মানে হচ্ছে বেঁকে যায়। হ্যাঁ, স্ট্রেন চলে আসে তো বেঁকে যায়। আচ্ছা ঠিক আছে। এখন আমরা আরেকটা জিনিস দেখি যে যদি এক্সেস পরিমাণ যদি আবার আবার এক্সেস পরিমাণ যদি সেম থাকে তাহলে কি হবে। একটু আগে যে কথাটা বললাম ওইখানে অনেক কম পরিমাণ সেন্স ছিল, তার তুলনায় অনেক বেশি অ্যালুমিনিয়াম বা ক্লে টাইপ মেটেরিয়াল ছিল। এখন যদি এটা উল্টাটা হয় যে না ক্লে টাইপ মেটেরিয়াল কম আছে কিন্তু কিন্তু কি আছে স্যান্ড অনেক বেশি আছে, তাহলে দেখো এদের মধ্যে কোহেশন নষ্ট হয়ে যাবে। কোহেশন মানে হচ্ছে একটা বন্ডিং। অ্যাডেশন এন্ড কোহেশন দুইটা দুইটা বিষয় আছে। কোহেশন মানে হচ্ছে নিজেদের মতো সেম মেটেরিয়ালের সাথে বন্ডিং, আর অ্যাডেশন মানে হচ্ছে দুইটা ভিন্ন প্রকৃতির ম্যাটেরিয়ালের মধ্যে বন্ডিং। হ্যাঁ, তো এখন দেখো এই এই যে স্যান্ড গুলো আছে স্যান্ড গুলোকে কিন্তু বাইন্ড করে অ্যালুমিনা বা ক্লে, হ্যাঁ, বা লাইম, অ্যালুমিনা। এখন তুমি যদি স্যান্ডের পরিমাণ কি করো অনেক বেশি দিয়ে দাও, ধরো 80% যদি স্যান্ড দিয়ে দাও তাহলে নিশ্চয়ই অ্যালুমিনা এবং লাইম বাকি অন্যান্য মাত্র থাকবে 20%। তার মানে সিমেন্টিসিয়াস ম্যাটেরিয়ালের পরিমাণ কম থাকবে। তাহলে কি বন্ড, সিমেন্টের পরিমাণ কম থাকলে আমার তো নিশ্চয়ই বন্ডিং ভালো হবে না, কংক্রিট যেমন ভালো হবে না, কারণ গ্লুনেস কম। তাহলে তো কে কে তাদেরকে বাইন্ড করে রাখবে, তাই না? তার মানে অনেক বেশি স্যান্ড থাকলে এই তাদের স্যান্ডের মধ্যে বাইন্ডিং মানে বন্ড বন্ডই ভালোভাবে তৈরি হবে না, কারণ বন্ড তৈরি হওয়ার জন্য যেই গ্লু লাগবে বা সিমেন্ট লাগবে সেই পরিমাণটা আসলে থাকতেছে না। দেখো 80% যদি আমি স্যান্ডে দিয়ে দিই, মাত্র 20% হয়তো বা বাকি সকল পদার্থ থাকবে। তার মানে ডেফিনেটলি যতটুকু অ্যালুমিনিয়াম থাকা উচিত বা যতটুকু সিমেন্টিসিয়াস ম্যাটেরিয়াল থাকা উচিত এদেরকে পর্যাপ্ত পরিমাণ বাইন্ডিং এর জন্য, সেটা তার থাকবে না। তাহলে যদি বাইন্ডিং ম্যাটেরিয়াল কম থাকে তাহলে তাদের মধ্যে বন্ড তৈরি হবে না। তো এগুলি দেখলাম। অ্যালুমিনার অ্যাক্টিভিটি সম্পর্কে বলছি যে সে কিভাবে কি কাজ করে, সিমেন্টিয়াস ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে। এছাড়া অ্যালুমিনিয়াম যদি পর্যাপ্ত পরিমাণে মানে ইউনিফর্মলি থাকে, ঠিকঠাক মতো থাকে, সে সে কিন্তু আমাদের মোল্ডিং এ শেপ করে, হেল্প করে। মোল্ডিং কি জিনিস, এই যে আমরা আমরা একটু পরে আচ্ছা দেখি আসি মোল্ডিং কি জিনিস। মোল্ড কোথায়? মোল্ড তোমাদেরকে দেখাইছি অলরেডি মনে হয় একবার। মোল্ড হচ্ছে একটা ফর্মা যার উপরে ক্লে রেখে ইনিশিয়াল শেপটা প্রদান করা হয়। এখানে কি নাই কোথাও? আমি গিয়ে লিখতে পারি, সার্চ দিতে পারি। দেখছো, এগুলো হচ্ছে মোল্ড। আচ্ছা, তারপরে এখন এটা যদি এক্সেস পরিমাণ থাকে তাহলে কি সমস্যা? অ্যালুমিনিয়ামের পরিমাণ যদি এক্সেস পরিমাণ থাকে, একটু আগে যেটা বললাম যে স্যান্ডের পরিমাণ তুলনায় যদি অ্যালুমিনিয়ামের পরিমাণ এখন বেশি থাকে, সিমেন্টিসিয়াস ম্যাটেরিয়াল বেশি থাকবে কিন্তু স্যান্ড কম থাকবে। তাহলে স্যান্ড কিন্তু আমাদের এই হার্ডনেস প্রদান করে, তাই না? আর এই এই যে জিনিসটা আছে ক্লে টাইপের থাকলে কি হবে, অনেক বেশি শ্রিঙ্কেজ আসবে, এবং শ্রিঙ্কেজ আসলে অনেক বেশি ক্র্যাক ফর্ম করবে এবং সেটা সেই ম্যাটেরিয়ালটা র্যাপ হয়ে যাবে। র্যাপিং মানে কি জিনিস? র্যাপিং মানে হচ্ছে আহ, মুচড়ে যাওয়া, দুমড়ে মুচড়ে যাওয়া, মানে তার শেপটা ইউনিফর্ম থাকবে না কিন্তু। হ্যাঁ, এবার আসো লাইম। লাইম কিছুটা শ্রিঙ্কেজে অ্যাসিস্ট করে, মানে রিডিউসে হেল্প করে। কিন্তু শর্ত হচ্ছে লাইম সমস্ত থাকতে হবে বা ইউনিফর্মলি থাকতে হবে। সমগ্র ম্যাটেরিয়ালসের মধ্যে একটা একটা পোর্শনে অনেক বেশি লাইম আছে আরেকদিকে নাই, এরকম হওয়া যাবে না। কারণ লাইম যদি এক পাশে বেশি হয় আরেকদিকে কম থাকে, তাহলে যেই পাশে লাইম
বেশি থাকবে ওই পাশে কিন্তু শ্রিঙ্কেজ আসবে। আর কিন্তু যদি ইউনিফর্মলি থাকে সব জায়গায় তাহলে কিন্তু শ্রিঙ্কেজ সে আর রিডিউস করবে। আচ্ছা, তারপরে দেখো এর 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 লাইমের একটা অ্যাক্টিভিটি খুবই নোটেবল, সেটা হচ্ছে এটা। সে কি করে ১১০০ অ্যারাউন্ড ১১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় সে ফ্লাস্ক হিসেবে কাজ করে। ফ্লাস্ক মানে তোমার লাইম তো সলিড ম্যাটেরিয়াল, সে এখানে লিকুইড ফর্মে চলে যায়। মানে গলে একবারে ১১০০ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত চলে যায়। সে তো গললই, গলার পরে ও কি করে একটা ক্যাটালিস্ট হিসেবে ব্যবহৃত হয়। কার ক্যাটালিস্ট হিসেবে ব্যবহৃত হয়? সিলিকা, সিলিকা ফিউজের। সিলিকা ফিউজকে আমরা যখন সিলিকা পড়ছিলাম বা স্যান পড়ছিলাম বলছিলাম যে স্যান অ্যারাউন্ড ১৭০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ফিউজ হয় বা গলে যায়। কিন্তু লাইম বা এই জাতীয় ম্যাটেরিয়াল থাকলে ও অনেক আগেই ফিউজ হয় বা গলে যায়। এই সেই লাইম। লাইম কি করে ১১০০ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা নিজে গলে যায়। গলে গিয়ে যে লিকুইড ফর্মটাতে তৈরি হয়, এই লিকুইড ফর্ম আবার স্যান্ডকে হেল্প করে। তাকে বলে যে তুমি আরো আগেই কি হয়ে যাও, ফিউশনে চলে যাও। মানে গলে যাও। সে একটা ক্যাটালিস্ট হিসেবে মানে সাহায্যকারী হিসেবে কাজ করে। সেজন্য অনেক আগেই গলে যায়। এটা হচ্ছে ওর একটা অ্যাক্টিভিটি। হ্যাঁ, নোটেবল অ্যাক্টিভিটি। এখন এই লাইমের পরিমাণ যদি বেশি হয়, সেটা তোমাদেরকে বলছিলাম যে ব্রিক ব্রিকের পরিমাণ যদি বেশি, লাইমের পরিমাণ যদি ব্রিকে বেশি হয় তাহলে ইজিলি ব্রিককে মেল্ট করতে মানে মেল্ট করার জন্য ফোর্স করে সে। ঠিক আছে? ওই যে যেহেতু সে অনেক পরিমাণ কি করে, যতটুকু হিট আপের প্রয়োজন হয় সিলিকা ফিউম করার জন্য তার আগেই যেহেতু ও ও হচ্ছে ফিউশনে নিয়ে যায়। তো ফলে অনেক বেশি পরিমাণ যদি তোমার লাইম হয় তাহলে কিন্তু সে ব্রিক কেবল মেল্ট হয়ে যেতে। আর ব্রিক যদি মেল্ট হয়ে যায় তখন দেখবা এই ব্রিকটা কোন ধরনের ব্রিক তৈরি হবে জানো? এটা ব্রিক ব্রিক তৈরি হবে এরকম ব্রিক, এরকম। এটাকে বলা হয় ব্লটিং অফ ব্রিক্স, মানে বুড়ি বের হয়ে যাবে দেখো, এরকম। লাইভ নিয়ে আমরা কিছু পড়াশোনা করলাম এবং লাইভের পরিমাণ কত থাকা উচিত? এটা 1%-এর কম থাকা উচিত। আয়রন অক্সাইডস মানে ফেরাস অক্সাইড অথবা ফেরিক অক্সাইড যে যে ফর্মে থাকুক না কেন, এটা কি করে, এর কাজ কি? আয়রন অক্সাইডের কাজ হচ্ছে সিলিকা এবং অ্যালুমিনিয়াম থাকলে একসাথে, সিলিকা এবং অ্যালুমিনিয়ামের সাথে কি করে সে ফিউশনে হেল্প করে। কততে? লো টেম্পারেচারে। আয়রন অক্সাইড আর লাইম এই দুই ভদ্রলোকের কাজ একই রকমের। ওরা কি করে লাইম এবং হচ্ছে আয়রন অক্সাইড দুজন মিলে সিলিকার ফিউশনে হেল্প করে। এটা আমরা প্রথমেই পড়ছি। আচ্ছা, এখন এই আয়রন অক্সাইডের পরিমাণ যদি অনেক বেশি থাকে তাহলে তাকে দেখতে একটা ব্লু ডার্ক কালার তৈরি হবে। মানে ব্রিকের মধ্যেই ব্লু, ডার্ক ব্লু কালার তৈরি হবে। আর যদি এর পরিমাণ কম থাকে বা পর্যাপ্ত পরিমাণ থাকে তাহলে এই কত পার্সেন্ট আয়রন অক্সাইড আছে তার উপর নির্ভর করে একটা ব্রিকের কালার ইয়েলো হবে, লাইট ইয়েলো হবে, নাকি রেড হবে, কি খুব বেশি রেড হবে, সেটা আসলে নির্ভর করে। হ্যাঁ, আয়রন অক্সাইডের পরিমাণ ধরো অনেক কম আসলো তাহলে ইয়েলো হবে। আয়রন অক্সাইডের পরিমাণ অনেক অনেক বেশি আসলে সেটা হচ্ছে একদম ডার্ক ব্লু কালার হয়ে যাবে। এরকম তার পরিমাণের উপর ভিত্তি করে কালারগুলো সাধারণত চেঞ্জ হয়। হ্যাঁ, এখন আসো ম্যাগনেসিয়া। ম্যাগনেসিয়া হচ্ছে ইউলুইশ, ইউলিশ একটা কালার প্রদান করবে ব্রিকে। এর কাজই হচ্ছে ইয়েলো কালার প্রদান করা। হ্যাঁ, বেসিক্যালি। আর সেই ম্যাগনেসিয়া সাধারণত খুব কম পরিমাণে থাকে ব্রিকে। ও কি করে এই কিছুটা সিঙ্কেজে প্রতিরোধ করে। বাট এক্সেস পরিমাণ হলে কিন্তু এটা খুব দ্রুত ব্রিকে, খুব দ্রুত ব্রিক যেন নষ্ট হয়ে যায় সেদিকে সে মানে হেল্প করে। নষ্ট হয়ে যাওয়া মানে কি? ক্ষয় হয়ে যাওয়া মানে খুব দুর্বল প্রকৃতির একটা একটা ব্রিক তৈরি হবে। যেমন কর্নার ভেঙে গেল ইজিলি, এরকম। ব্রিকের একটা কর্নার আছে, সে কর্নারটা কোথাও হাতে টাচ লাগলো ভেঙে গেল, অনেক দুর্বল প্রকৃতির ব্রিক কিন্তু তৈরি হবে। এখন আসো আমরা হার্মফুল কিছু ইনগ্রেডিয়েন্ট
পুড়ে যাবে বা পচে ডিকম্পোজ হয়ে যাবে, কিন্তু আমার ব্রিকের ভিতরে এরকম হোল তৈরি হবে, মানে কি বলে এটাকে, কেমন আয়রন ফাইটার্স দেখতে কেমন, আমি যদি সার্চ দিতে চাই, এটাকে বলা হয় ফুলস গোল্ড। যাই হোক, দেখাইতে পারলাম না তোমাদেরকে এই মুহূর্তে আয়রন ফাইটার্স। এই ঘটনাটা কি ঘটনা ঘটায় ও, আমি সেটা বলতে তোমাদেরকে যদি বলি, ও হচ্ছে ক্রিস্টালাইজ মানে অক্সিডাইজ হয়ে যায় ব্রিকের মধ্যে। অক্সিডাইজ হয়ে যাওয়া মানে কি, অক্সিডাইজ মানে হচ্ছে অক্সিজেনকে কাজে লাগিয়ে বিক্রিয়া অংশ নেওয়া হচ্ছে তোমার এই 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 অক্সিডাইজেশনের কাজ। তো ও কি করে, আয়রন ফাইবার যেটা আছে একটা কেমিক্যাল, সে ব্রিকের মধ্যে থাকে এবং অক্সিজেন পাইলে সে অক্সিডাইজ হয়ে যায়। অক্সিডাইজ হয়ে ক্রিস্টাল একটা ফর্ম ধারণ করে, এরপর হচ্ছে এই যে ব্রিকের মধ্যে থাকবে এই পাশে ধরো লাইক দিস, যে ব্রিকের মধ্যে থাকবে এই ব্রিকটাকে মানে খুব দ্রুত ফ্র্যাকচারে নিয়ে যাবে, মানে পিচ পিচ আকারে ভেঙে ফেলতে চাইবে। হ্যাঁ, এটা হচ্ছে আয়রন ফাইটার্সের কাজ। তারপরে পিবলস স্টোন, বিভিন্ন ধরনের স্টোন থাকতে পারে। ধরো আমার যে ব্রিকটা আছে, এই ব্রিকের মাঝখানে যদি একটা শক্তিশালী স্টোন থাকে, পাথর থাকে, নিশ্চয়ই বাকি যে অংশগুলো আছে এই পাথরের তুলনায় কম শক্তিশালী হবে। ফলে ইউনিফর্মিটি কিন্তু থাকবে না, একদিকে অনেক শক্তিশালী হবে আরেকদিকে কিন্তু অনেক কম শক্তিশালী হবে। ব্রিক্স আর নট হোমোজেনিয়াস, মানে ইউনিফর্ম হবে না। এইগুলি এতক্ষণ যেগুলি বললাম এগুলো হচ্ছে আহ, যত ধরনের হার্মফুল ইনগ্রেডিয়েন্ট আছে। এখন আমরা যদি বিভিন্ন ধরনের ডিফেক্ট দেখি, ডিফেক্ট মানে ত্রুটি, ব্রিকের মধ্যে ত্রুটি কি কি হইতে পারে, কম পুরানো ব্রিক হইতে পারে, আবার বেশি পুরানো ব্রিক হইতে পারে। একটা হচ্ছে ওভার বার্নিং ব্রিক, একটা হচ্ছে আন্ডার বার্নিং ব্রিক। তো আন্ডার বার্নিং ব্রিকগুলো দেখবো হলুদ শেপে আসবে, ওভার বার্নিং ব্রিকগুলো একেবারে পুড়ে গেছে এরকম মনে হবে, এগুলোকে জামা ব্রিকও বলে, পিকেট ব্রিকও বলে। তারপরে যে ব্লোয়েটিং এর কথা বলছিলাম, তাই না, এক্সেস পরিমাণ কার্বনেসাস ম্যাটার যদি থাকে, ক্যালসিয়াম কার্বনেট মানে লাইম টাইপের জিনিস থাকলে এগুলো কিন্তু ভুঁড়ি বের হয়ে আসে, এক্সপানশনে হেল্প করে। তারপরে ব্ল্যাক কোর,
এটা হচ্ছে ব্ল্যাক কোর। কি ঘটনা ঘটে সাধারণত, ওই যে অক্সিডাইজেশনের কথা বলতেছিলাম, যে যদি আমাদের ব্রিকের মধ্যে যদি কি থাকে, বিটুমিনাস ম্যাটার এবং কার্বন থাকে, তাদেরকে আসলে অক্সিডাইজেশনের মাধ্যমে কমপ্লিটলি রিমুভ করা যায় না, তাহলে তারা কিছু পরিমাণ থেকে যায় একদম ব্রিকের মাঝখানে। এই জন্য বলা হচ্ছে ব্ল্যাক কোর। এখানে ধূসর রং থেকে শুরু করে কালো বিভিন্ন ধরনের রং হতে পারে। ইফ্লুরিসেন্সের কথা একটু আগে আমি তোমাদেরকে বললাম, যে কি হয়, লবণগুলাকে পানিগুলাকে অ্যাবজর্ব করে ব্রিক, পানি উদ্দায়ী চলে যায় বা জলবাষ্প হয়ে, কিন্তু সারফেসে আটকে থাকে সাদা সাদা এক ধরনের পদার্থ, যেগুলো হচ্ছে লবণ। সো এগুলোকে বলা হয় ইফ্লুরিসেন্স। এটা কি করে, প্লাস্টার যদি করা হয়, প্লাস্টারকে নষ্ট করে ফেলে। হ্যাঁ, ডিটোরিয়েশন অফ প্লাস্টারিং। লাইম ব্লোয়িং। ব্লোয়িং মানে হচ্ছে ধরো একদম বোম ব্লাস্ট হয়ে যাওয়া, এরকম। এটা কখন হয়, লাইম কি করে, যদি আমার ব্রেকের মধ্যে লাইম থাকে, সে পানি অ্যাবজর্ব করে। হ্যাঁ, অ্যাবজর্ব করার পরে কি করতে থাকে, ফুলতে থাকে, এক্সপান্ড হতে থাকে। তো এখন যদি এটার কোনো কারণে টেম্পারেচার ইনক্রিমেন্ট হয়, বা তোমার ফায়ারের সাথে যায়, তখন হঠাৎ করে এক ধরনের একটা ব্লাস্ট, মানে এক ধরনের একটা কি বলে, ব্লাস্টের মতোই তৈরি হয়, বোমার মতো তৈরি হয় এবং ফেটে যায়। ঠিক আছে, এই জন্য বলা হচ্ছে লাইম ব্লোয়িং। লেমিনেশন, এটা বেসিক্যালি আর কিছুই না, আমাদের যে পোর থাকে, একটু আগে বলছিলাম পোরের কথা, পোরাস ম্যাটেরিয়াল থাকে, পোর থাকে, গর্ত থাকে, এই গর্তের মধ্যে ইজিলি পানি এবং বাতাস জমে যায় বা এনট্রাপ হয়ে থাকে। তো এইগুলো হয়ে থাকার ফলে একটা সময়ে ব্রিকের ভিতরে এক ধরনের থিন উইক লেয়ার প্রডিউস করে। তো এই উইক লেয়ারগুলো আসলে মানে বৃদ্ধি পাইতে থাকে একটা সময় পর্যন্ত। তো ওয়েদারের যে মানে চেঞ্জেস আছে, টেম্পারেচার ইনক্রিমেন্ট ডিক্রিমেন্ট আছে, সেগুলোর উপর নির্ভর করে এই লেয়ারগুলো আরো মানে এক্সপান্ড করতে থাকে। তো একটা সময় এগুলো উইক একটা সারফেস তৈরি হয় এবং সেটা কিন্তু পড়ে যায়। তো এটাই হচ্ছে সেই ল্যামিনেশন। তারপরে আরো আছে, যেমন যদি তোমার হঠাৎ করে অনেক বেশি র্যাপিডলি ড্রাইং করা হয়, হঠাৎ অনেক বেশি টেম্পারেচার ড্রাইং করা হয়, তাহলে ফেটে যেতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার চুফ। চুফ মানে কি জিনিস, অনেক গরম একটা ব্রিক আছে, গরম ব্রিকের হঠাৎ করে এক টুকরা পানি পড়লো। হ্যাঁ, এক টুকরা পানি পড়লেও কিন্তু এখানে এক ধরনের আহ, তোমার আহ, কি বলে, থার্মাল, এক ধরনের থার্মাল ইন্টারাকশন হয়, ফলে ব্রিকের মধ্যে তো বিভিন্ন ধরনের ক্র্যাক কিন্তু চলে আসতে পারে। তো দেখো এখানে আমরা যদি এই চিপসটাতে একটু দেখি, দেখতে হবে। দেখো এখানে বেসিক্যালি কিছুই না, বিভিন্ন ধরনের ডিফেক্ট দেওয়া আছে শেপ অনুযায়ী। যেমন ধরো বানানা শেপ, মাল্টিপল টর্শন, এইগুলোই কিন্তু র্যাপিং। আমি যে বারবার র্যাপিং এর কথা বলতেছিলাম, কর্নার রেজড, কর্নার গুলো উঁচু হয়ে গেছে। হ্যাঁ, এরকম দেখো, কর্নারটা ভেঙে গেছে, রাউন্ড হয়ে গেছে, এগুলো। তারপরে আসো ক্যারেক্টারিস্টিক্স অফ গুড কোয়ালিটি ক্লে ব্রিক্স। এটা আমার পড়ানোর দরকারও নাই, তোমরা মানে তোমাদের খুব বেশি কষ্ট হবে না, তোমরা যদি ফার্স্ট ক্লাস এবং সেকেন্ড ক্লাস ব্রিক পড়ে থাকো, ব্রিকের ক্যারেক্টারিস্টিক্স গুলো মনে থাকে, তাহলে এই দুইটা কম্বিনেশনে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে গুড কোয়ালিটি ক্লে ব্রিক্স। মানে ফার্স্ট ক্লাস যে ব্রিক আছে সেটা হচ্ছে এক্সিলেন্ট, সেকেন্ড ক্লাস ব্রিক হচ্ছে ধরো বেস্ট। এই দুইটার কম্বিনেশনে তুমি যেটা পাইবা সেটাকে, সরি, হ্যাঁ উল্টাটা বলছি, একটা এক্সিলেন্ট আর আরেকটা ধরো গুড, আর মাঝামাঝি একটা বেটার কোয়ালিটি যেটা পাইবা সেটাই হচ্ছে এই গুড কোয়ালিটি ক্রেবিকের ক্যারেক্টারিস্টিক্স। তোমাদেরকে যদি বলি, দেখো আমাদের ফার্স্ট ক্লাস ব্রিকের স্ট্রেংথ ছিল প্রায় 4500, সেকেন্ড ক্লাস ব্রিকের প্রায় 2500-এর উপরে পিএসআই আসছে। ওরা বলতেছে একজন ভালো একটা ভালো কোয়ালিটির ব্রিক হইতে হলে তার মিনিমাম 2500 পিএসআই স্ট্রেংথ তাকে নিতে হবে।
ঠিক আছে। এরপরে দেখো আমাদেরকে বলছিল যে আমরা যখন পড়ছিলাম তখন বলতাম যে একটা ব্রিকের একটা নির্দিষ্ট পরিমাণ ফায়ার রেজিস্টিং ক্যাপাবিলিটি থাকতে হবে, কিন্তু এখানে কোনো ধরনের ভ্যালু বলা ছিল না যে এই পরিমাণ টেম্পারেচার নিতে হবে, বাট এখানে বলে দিয়েছে যে মোরলেস 80 সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত সে রেজিস্ট করার ক্ষমতা থাকতে হবে। ডেন্সিটি ডেন্সিটি 2200 কেজি পার কেজি, 2200 কেজি পার ঘনমিটার, এরকম একটা অ্যাভারেজ একটা তার ডেন্সিটি থাকতে হবে। তার মানে কি 1 ঘনমিটার একটা ব্রিক যদি তুমি বানাও তার ওজন যেন 2200 কেজির মতো হয়ে থাকে। ঠিক আছে। ওয়াটার অ্যাবজর্পশন ক্যাপাসিটি আমরা দেখছি ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য 10% থেকে 15% থাকে, এবং সেকেন্ড ক্লাস ব্রিকের জন্য 15 থেকে 20% বা এরকম। দেখো এখন ফার্স্ট ক্লাস ব্রিক, সরি এখানে মধ্যে গোড কোয়ালিটি ব্রিকের অ্যাবজর্পশন ক্যাপাসিটি 20% বেশি হবে না। ইফ্লুইসেস আমরা ফার্স্ট ক্লাস ব্রিকের জন্য পড়ছিলাম যে কোন ধরনের ইফ্লুইসেস হতে পারবে না। সেকেন্ড ক্যাটাগরির যে ব্রিক সেখানে পড়ছিলাম যে ইফ্লুইসেস হওয়া উচিত না, কিন্তু হইলেও হইতে পারে। এখন দেখো এখানে বলতেছে এটা কোনোভাবেই ইফ্লুইসেস হবে না আর কি গোড কোয়ালিটির ব্রিকে, এই কথাটা এখানে বলা আছে। তার মানে তুমি ফার্স্ট এবং সেকেন্ড ক্যাটাগরি ব্রিককে সমন্বয় করে তুমি কিন্তু এখানে বলতে পারো। এখানে ডিউরাবিলিটি বলতে পারবো যে কালার, হার্ডনেস, মানে দুইটাকে যদি একসাথে ইটকে বাড়াই দাও এক ধরনের মেটালিক সাউন্ড হবে, এগুলো তোমরা আগে দেখছো। এখন আসলে ল্যাবরেটরি টেস্ট, যেটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। আমি তোমাদেরকে অ্যাটলিস্ট আজকে এই দুইটা জিনিস বুঝাই দিব, বাকিগুলো খুব সহজ বিষয়। এগুলো তোমরা ফিল্ড টেস্ট, শেপ টেস্ট, ডেনসিটি ওয়াইড টেস্ট, এগুলা কঠিন কিছু না। আমরা একটু যদি দেখি, এখানে দেখো আমরা এই দেখো কম্প্রেসিভ স্ট্রেন্থ টেস্ট আর ক্রাশিং স্ট্রেন্থ টেস্ট। তোমরা কিন্তু অলরেডি সিলিন্ডার টেস্ট করছো, সিলিন্ডার বানাইছিল কত, মনে হয় 4 ইঞ্চি 4 ইঞ্চি 4 ইঞ্চি নাকি 3 ইঞ্চি সিমেন্ট পেস্ট করছো না? স্যার 2 মিলিমিটার করে। এই 2 মিলিমিটার মানে 2 ইঞ্চি করে, 2 ইঞ্চি কিউব। 2 মিলিমিটার তো অনেক কম বাবা। যাই হোক তোমরা একটা এরকম একটা পেস্ট বানাইছিলা, সিমেন্ট পেস্ট বানাইছিল, তারপরে সেটা কিউরিং করছো, কিউরিং থেকে উঠাই নিয়ে একটা সময় এরকম এই এরকম বসাইছিলা কোথায়, ইউটিএম মেশিনের নিচে। তারপরে কম্প্রেশনে অ্যাপ্লাই করছো, একটা সময় ফেটে গেছে। আর একটা মেশিন লাগানো থাকে, মেশিন থেকে তোমরা রিডিংটা নিছিলা যে কি পরিমাণ লোড অ্যাপ্লাই জি স্যার, অ্যাপ্লাই করছে। কম্পিউটার স্ট্যান্ড টেস্ট। হ্যাঁ, কম্প্রেসিভ স্ট্রেন্থ। তো এই টেস্টটা ব্রিকের জন্য করা যাবে, কিন্তু এখানে কি করতে হবে, ব্রিকের জন্য সাধারণত পাঁচটা স্যাম্পল নিতে হয়, এবং এই 5টা ব্রিক কিন্তু ফুল ব্রিক হয় না, অর্ধেক ব্রিক হয়, এই জন্য বলা হয় হাফ ব্রিক। আরও দেখো এই ব্রিক কিন্তু যদি এরকম একদম ব্রিকের সারফেস যদি এবড়ো থেবড়ো থাকে, তাহলে কি করতে হবে, এখানেও দেখো সিমেন্টের পেস্ট দিয়ে সেগুলোকে সমান সারফেস দিতে হবে, কারণ না হলে তুমি কম্প্রেশন যে অ্যাপ্লাই করবা দেখবা যে এইখানে অ্যাপ্লাই হয়েছে কিন্তু এদিকে কিন্তু অ্যাপ্লাই হয় না, কারণ এটা তো গর্ত, এখানে তো এখনো তোমার মেশিনের বডি টাচই করতে পারে না, তাই না? তো এই জন্য সমান একটা লেয়ার করে নিতে হয়। তাহলে দেখো এই যে কম্প্রেসিভ স্ট্রেংথের ফর্মুলা কি দেওয়া আছে, ম্যাক্সিমাম ম্যাক্সিমাম ক্যালিব্রেটেড লোড ডিভাইড বাই নেট এরিয়া অফ ব্রিক। এখন এই যে নেট এরিয়া বলতেছে, যদি হল অফ ব্রিক তুমি টেস্ট করো তাহলে কি করবা, আমাদের যে এরিয়া, তোমার ধরো একটা ব্রিক নিলা, ব্রিকের লেন্থ আছে তোমার 5 ইঞ্চি, অর্ধেক ব্রিকের লেন্থ 5 ইঞ্চি, অর্ধেকটা কেটে নিলা, আর ধরো এদিকে আছে 4.5 ইঞ্চি, তাহলে আমি মোটামুটি মোটামুটি একটা ব্রিকের কি করতে পারি, যে এরিয়া বের করতে পারি। কিন্তু এখন যদি হলো ব্রিক থাকে, তার মানে মাঝখানে গর্ত আছে, তখন তোমাকে কি করতে হবে, গর্তটা এরিয়াটা বাদ দিতে হবে, এবং একটা হোলের গর্ত এরিয়া কত হবে, পাই/4 d² অথবা পাই আর স্কোয়ার, তাই না? এই যে একটা গর্তগুলো বাদ দিয়ে দিতে হবে, এতটুকুই বলছে। আর দেখো এই যে ম্যাক্সিমাম ক্যালিব্রেটেড লোড, আমরা যখন মেশিন থেকে লোড নেই, সেই মেশিনটা যে লোডটা দেখাচ্ছে এই লোডটা কতটুকু কারেক্ট, হ্যাঁ সেটাকে নির্ধারণ করার জন্য এক ধরনের ক্যালিব্রেশন করা হয় অন্য একটা মেশিনের সাপেক্ষে। তারপরে একটা ইকুয়েশন রেডি করা হয়, যে যে ইকুয়েশনটাকে আমরা বলা হয় ক্যালিব্রেশন ইকুয়েশন। যেমন এই হচ্ছে একটা ক্যালিব্রেশন ইকুয়েশন, দেখো
আমাদের মেশিনের যে ক্যালিব্রেশন ইকুয়েশনটা আছে আমাদের ল্যাবে বর্তমানে, সেটা হচ্ছে y সমান 1.0009x মাইনাস 9.3562, হচ্ছে আমাদের ল্যাবের। আর ওই এখানে অন্য একটা ক্যালিব্রেশন ইকুয়েশন আছে। তো এটা কি করা হয়, তুমি যে লোডটা অবজার্ভ লোড মানে মেশিন থেকে যে লোডটা অবজার্ভ করতেছো, আমি বুঝলাম না এটাকে ক্লিক করলে আমি এটা আমি ড্র করতে পারতেছি ইজিলি, বাট এই আমার এটা কাজ করতেছে না কেন সমস্যা। তো এই ক্যালিব্রেশন ইকুয়েশনের কথা বলতেছিলাম। তুমি যখন একটা লোড দেখতেছো মেশিনে, যে মেশিন বললো যে 100 কিলোনিউটন লোড অ্যাপ্লাই করা হয়েছে, মেশিন এটা বললো, মেশিন থেকে তুমি এই রিডিংটা পাইলা। এই রিডিংটা তুমি মেশিন থেকে যেটা পাইলা, এটা হচ্ছে তোমার ইকুয়েশনের এক্স ভ্যালু। যেখানটা এক্স আছে, এই এক্স এর ভ্যালু। তুমি মেশিনের লোডটাকে এই ইকুয়েশনে ফালানোর পরে, অ্যাপ্লাই করার পরে, এই যে ওয়াই এর ভ্যালুটা পাইবা, এটা আসলে তোমার ক্যালিব্রেটেড লোড বা অ্যাকচুয়াল লোড। মেশিন থেকে যেটা পাইছো সেটা তো একটা লোড, অবজার্ভ লোড, কিন্তু সেটাতে ত্রুটি থাকতে পারে। যে ত্রুটিকে মুক্ত করার জন্য এই ক্যালিব্রেশন ইকুয়েশন নেওয়া হয়েছে। তো এই ইকুয়েশনে ফালানোর পরে যেই লোডটা পাওয়া যাবে সেটা আসলে অ্যাকচুয়াল লোড মেশিনে। আর তোমার তো নেট একটা এরিয়া আছেই, তাহলে এই ক্যালিব্রেটেড লোড থেকে লোডকে টোটাল নেট এরিয়া দ্বারা ভাগ করলেই তুমি কম্প্রেসিভ স্ট্রেস বা কম্প্রেসিভ স্ট্রেংথ পাওয়া যাবে। ঠিক আছে, এখানে একটা প্রবলেম আছে, দেখো। আরে এখানে ঠিক কথা হচ্ছে। এরপর দেখো অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্ট। অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্টটা তুমি বুঝতে পারলে একেবারে সহজ। এখানেও 5টা স্যাম্পল নেওয়া হয়, অর্ধেক ব্রিক, হাফ ব্রিক, 5টা অর্ধেক ব্রিক নিয়ে কাজ করা হয়। এই দেখো এখানে 3টা, এখানে 2টা, মোট 5টা ব্রিক আছে, অর্ধেক ব্রিক। অ্যাবজর্পশন ক্যাপাসিটি কি, মানে পানি শোষণ অ্যাবিলিটি, মানে সে কতটুকু পানি শোষণ করতে পারে। তাহলে কিভাবে করবে, তোমাকে প্রথমে একটা ব্রিক নিবা, ব্রিকের স্যাম্পল নিবা, ওই ব্রিক স্যাম্পলটাকে ওভেনে হিট করতে হবে, হিট আপ করতে হবে, ধরো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়। তাহলে কি হবে, এই ব্রিকের মধ্যে যদি অলরেডি কোনো পানি থেকে থাকে, কোনো ধরনের ময়েশ্চার থেকে থাকে, তাহলে সেটা কি হবে যাবে, জলীয় বাষ্প আকারে উঠে যাবে। তখন তুমি ওটাকে ব্রিকটাকে বের করলা ওভেন থেকে, তারপরে সেটাকে ঠান্ডা করলা এবং একটা ওজন নিলা। ওজন ওজন পাওয়া গেল ধরো 9 কেজি স্যাম্পল, কথার কথা। তাহলে এই যে ওজনটা পাইলা, এটাকে বলা হয় ওভেন ড্রাই ওজন। এই যে দেখো, এই ফর্মুলাটা মনে রাখো, ওভেন ড্রাই ওজন। ঠিক আছে, ওভেন ড্রাই, এটাকে ওডি বলে। তারপরে সেটাকে পানির মধ্যে চুবাই রাখলা 24 ঘন্টা। 24 ঘন্টা চুবাই রাখার পরে ব্রিকটাকে পানি থেকে উপরে উঠাইলা। পানি থেকে যখন উপরে উঠাবা, তখন কিন্তু ব্রিকটা একেবারে শুকায় যাবে না। তখন কি করবে, তুমি দেখবা যে ব্রিকের যে সারফেস আছে বা গা আছে, সারফেস জুড়ে পানি, ট্যাপ ট্যাপ পানি পড়তেছে, তাই না? তাহলে এটা হচ্ছে ফ্রি ফ্রি ওয়াটার, পানি পড়তেছে সারফেস জুড়ে। তার কিছুক্ষণ পরে তুমি যদি রেখে দাও, দেখবে একটা সময় আর পানি পড়তেছে না। তার মানে সে একেবারে শুকায় গেছে তা না। তার মানে কি, তার মানে হচ্ছে তার গায়ে থেকে আর কোনো পানি পড়তেছে না, বাট তার ভিতরটা কিন্তু এখনো ভিজা আছে। তার সারফেস যেটা আছে, যেটা তুমি দেখতে পাচ্ছ, এটা হয়তো শুকায় গেছে, মানে এই উপরের জায়গাটা হয়তো শুকায় গেছে, এই সাইড গুলো শুকায় গেছে, বাট বিতর্কগত দিক থেকে কিন্তু শুকায় না।
এই কন্ডিশনটাকে বলা হয় এসএসডি, স্যাচুরেটেড সারফেস ড্রাই। মানে সারফেসটা শুকনো কিন্তু ভেতরটা কিন্তু স্যাচুরেটেড, মানে পানি দ্বারা পূর্ণ। বুঝতে পারছো? এটাকে বলা হয় স্যাচুরেটেড সারফেস ড্রাই। তো এটা কিভাবে করা যেতে পারে? ওই পানি থেকে উঠানোর পরে সারফেস যেটা আছে সেটাকে তুমি একটা শুকনো তোয়ালে দিয়ে একটু মুছে দিলা, তাহলে একটু আর্লি হবে। তুমি যদি বললাম কিছুই করবো না, রেখে দাও বাতাসেই, আস্তে আস্তে একটা সময় দেখবা যে শুকায় গেছে। যখনই দেখবা যে শুকায় গেছে তখন তুমি একটা ওজন নিতে পারো। তাহলে ওজন নেওয়ার পরে তোমার এখন পানি থেকে যে উঠাইছো তার ওজন তো একটু বেশি হবে। কত হইলো? ধরো এখানে 12 কেজি হয়ে গেল। তাহলে এই ওজনটা হলো যে এসএসডি, আর ওভেন থেকে যেটা পাইছিলাম সেটা হচ্ছে ওডি। হ্যাঁ, তাহলে এখন দেখো কতটুকু আমার কতটুকু পানি অ্যাবজর্ব হইলো, আসলে কতটুকু খাইলো। ছিল 9 কেজি, এখন হয়ে গেছে 12 কেজি, তাহলে 3 কেজি খাইলো, ঠিক না? কতর মধ্যে? Yes, sir. তার অ্যাকচুয়াল ওজন ছিল কত? 9 কেজি ইন্টু 100। তাহলে এখান থেকে তুমি পাওয়া যাবে না 33, কত আসবে? 1/3, মানে 33%। তাহলে দেখো এটা কিভাবে পাইলাম? এটা এই 3 পাইলাম কিভাবে? এসএসডি মাইনাস ওডি, আর নিচে 9 লিখলাম কি, মানে অ্যাকচুয়াল ওজন যেটা ওডি। তাহলে ফর্মুলাটা ওইভাবে আসছে, এসএসডি মাইনাস ওডি ডিভাইডেড বাই ওডি ইন্টু 100। বেসিক্যালি কতটুকু ওজন ছিল, কতটুকু পানি শোষণ করলো, সেটা একটা রেশিও, আর কিছুই না। আমি তো একবারই মুছতে পারি, এত কিছু করার লাগে দরকার নেই তো। এটা আরো ভালো। তো এখানে দেখো আমি অন্য একটা সেকশনকে পড়াইছিলাম, এই জন্য অনেক কিছু লেখা, আমি তোমাদেরকেও পড়াবো, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, এই তো সবই সবই চলে যায়। দেখো এটা দেওয়া আছে গিভেন, এই ইনফরমেশন গুলো দেওয়া আছে, তোমাকে বলছে কি করতে হবে, তোমাকে কম্প্রেসিভ স্ট্রেংথ বের করতে হবে এবং হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করতে হবে। কি বলছে দেখো, পাঁচটা ফার্স্ট ক্লাস ব্রিক স্যাম্পল আর টেস্টেড ফর অ্যাবজর্পশন অ্যান্ড compressive strength. Bricks are cut into identical halves along the length. Following results are obtained from the test. Calculate compressive strength and absorption capacity of brick. Assume unit weight of brick. Right, important. Unit weight of brick important. And average depth of brick. এটাও important. ঠিক আছে? এই দুইটা আমাদের লাগবে। কেন লাগবে? কারণ আমরা ভলিউম আমাদের ওজন বের করা লাগবে। আমাদের তো ওজন ইম্পর্টেন্ট, কারণ আমরা অ্যাবজর্পশন ক্যাপাসিটি ক্যালকুলেট করতে হবে সেজন্য। এখন যদি টেবিলের দিকে তাকাই, দেখো টেবিলে কি দেওয়া আছে? স্যাম্পল দেওয়া আছে 5টা, তারপরে ডাইমেনশন দেওয়া আছে, দৈর্ঘ্য প্রস্থ, হ্যাঁ। এরপরে অবজার্ভ লোড, মানে আমরা মেশিন থেকে কি লোড পাই সেটা দেখা হয়েছে। তারপরে বলতেছে এসএসডি ওজন কত ব্রিকের, সেটাও দেওয়া আছে। এসএসডি ওজন কোনটা? ওই যে পানি থেকে চুবানোর পরে যে ওজনটা পাইলাম সেটা দেওয়া আছে, কিন্তু যে দেওয়া নাই যে আমার ব্রিকের ওজন কত সেটা কিন্তু বলা নাই। তাহলে আমাদের ব্রিকের ওজন বের করতে হবে। কিভাবে বের করবো? ভলিউমকে যদি আমি ইউনিটের দ্বারা মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমার ওজন পাওয়া যাবে, তাই না? দেখো ইউনিট ওয়েটের ওজন কি দেওয়া আছে? 100 পাউন্ড পার ঘনফিট। এই ঘনফিট মানে কি? ভলিউম। তাহলে আমি যদি আমার ব্রিকের ভলিউম বের করতে পারি, তাহলে তাকে মাল্টিপ্লাই দিলে ধরো এক 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 কিউবিক ফিট, এই কিউবিক ফিট কাটা যাবে, তাহলে থাকবে পাউন্ড।
সেটাই আমার ওজন। তার মানে এইগুলো যে ইউনিট ওয়েট দিয়ে দিচ্ছে, এটা হিন্ট যে আমরা ওজন বের করতে পারবো এটাকে ব্যবহার করে। তাহলে কি করতে হবে? ভলিউম বের করতে হবে। তাহলে ভলিউম অফ ব্রিক কিভাবে হবে? দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা লাগবে। দৈর্ঘ্য প্রস্থ মিলে হবে এরিয়া, উচ্চতা দিয়ে দিলে হয়ে যাবে ভলিউম। এই কারণে এখানে উচ্চতা দিয়ে দিছে, এভারেজ ডেপথ মানে উচ্চতা, ব্রিকের উচ্চতা দিয়ে দিছে। এবং এই যে লেন্থ দুটা দেওয়া আছে, এই দুটাকে গুণ করলে তো আমি এটা পাই যাবো, নাকি পাবো না? পাবো। হ্যাঁ। তাহলে দেখো এখানে, এখানে দেখো দুই দুই সাইডে দেওয়া আছে। দুই সাইড মানে কি? ধরো টপ সাইড আর বটম সাইডের আমার এরিয়া দেওয়া আছে। তার মানে এই দেখো, ধরো আমার এটা এটা হচ্ছে একটা লেন্থ, এটা আমার উইথ, এটা লেন্থ, এটা আমার উইথ। আবার নিচে নিচে ব্রিকের নিচে একটা লেন্থ একটা উইথ আছে, দুইটা সাইড হয়ে গেল, তাই না? এটা ধরো W2 L2 নিচেরটা, আর উপরটা হলো W1 L1। তাহলে দুইটা এভারেজ এরিয়া নিতে পারবো নাকি? আমি আমি যদি আমি যদি এখানে একটা একটা কলাম বানাই ছোট করে, এটাকে বলি এরিয়া 1। এখানে একটা কলাম বানাই ছোট করে, এটাকে তো বলি এরিয়া 2। তাহলে এরিয়া 1 বের করা যাবে না এই দুটা থেকে গুণ করে? পাবো কি না? জি স্যার, পাওয়া যাবে। ধরে নাও আমি 4×4=16, তো ধরো 18 পাইলাম, কথার কথা। এই দুটা গুণ করলে একটা পাওয়া যাবে, ধরো আমি পাইলাম 19। তাহলে নেট একটা এরিয়া পাওয়া যাবে না এভারেজ? আরেকটা কলাম করলাম, এখানে কলাম করে এই জায়গায় লিখলাম নেট এরিয়া ছোট করে এই যে এই জায়গাটাতে। তাহলে এটা স্যার হচ্ছে এটা তখন 19 আর এটা হচ্ছে 18। তাহলে এভারেজ দুইটা কত যোগ হবে করে এখানে? ভাগ করে দিব। হ্যাঁ, যোগ করে ভাগ করে কত হবে? 18.5। কিভাবে? একটা হলো স্যার 18, একটা হলো 19, দুইটাকে ডিভাইড বাই 2, তাহলে 18.5ই কিন্তু আসবে। তাহলে এটার জন্য সেম করা যাবে না? এখানে এই দুইটা গুণ করলে একটা আসবে, এখানে একটা আসবে, এই দুইটা গুণ করলে এখানে একটা, এই দুইটা সব করে করা যাবে না? এরিয়া ক্যালকুলেট করা যাবে না দুইটা? যাবে স্যার। এরিয়া ক্যালকুলেট করে এই যে এভারেজ বা নেট একটা এরিয়া ক্যালকুলেট করা যাবে। এখানে একটা আসবে, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা আসবে। এত তো কোনো অসুবিধা নাই, রাইট? ইয়েস স্যার। আচ্ছা, এখন আমার যে এভারেজ এভারেজ এরিয়া পাইলাম, কত পাইলাম? ধরো প্রথম একটার জন্য দেখাই, তোমরা তো বাকিটা করতে পারবে, সিম্পল। তাহলে প্রথম যে স্যাম্পলটা আসলো, স্যাম্পল 1, তার এভারেজ এরিয়া হইলো যে এভারেজ এরিয়া ধরে নিলাম 18.5 পাইছি আমি। এটা কি? 18.5 ইঞ্চি স্কোয়ার, তাই না? এখন এটাকে যদি ভলিউম করতে চাই, ভলিউম বের করতে চাই, তাহলে আমার কি লাগবে? তার উচ্চতা লাগবে ব্রিকের। ব্রিকের উচ্চতা আমাদের বলে দিয়েছে যে এভারেজ ডেপথ। এভারেজ ডেপথের কথা বলছে না? 2.75 ইঞ্চি। কোথায় আছে? এই যে দেখো, 2.75 ইঞ্চি। তাইলে ভলিউম পাওয়া যাবে না? কি করতে হবে? 18.5 ইঞ্চি হচ্ছে আমার, ইঞ্চি স্কোয়ার হচ্ছে আমার এরিয়া, ভলিউম হচ্ছে 2.75 ইঞ্চি। তাহলে মাল্টিপ্লাই করলে ধরো 50 50 ইঞ্চি কিউব, এরকম হইলো, কথার কথা। হ্যাঁ, এরকম হইলো। হইলে এটা ইঞ্চি কিউব থেকে ফিট কিউবে নেওয়া যাবে? যাবে। কি করতে হবে? স্যার নেওয়া যাবে। 12 আরো কিউব দ্বারা স্কোয়ার দিয়ে ডিভাইড ভাগ। করে দিতে হবে, তাহলে এটা ফিট কিউবে চলে যাবে, রাইট? ফিট কিউবে পাওয়া যাবে। এটা করো তো, কত আসে? আমাদের তো এটা ক্যালকুলেটর থাকার কথা ছিল। তোমরা করো, আমি তাহলে আর স্যার 0.028। 0.028। আচ্ছা ধরো, আচ্ছা এতই ধরো, ওকে, এত ঘনফিট। তাহলে আমাকে যে বলে দিছে ইউনিট ওয়েট মানে 1 ঘনমিটার ওজন, 1 ঘনমিটার ওজন হচ্ছে ইউনিট ওয়েট অফ ব্রিক, বলছে 100 পাউন্ড পার ঘনফিট। 1 ঘনফিটের ওজন হচ্ছে 100 পাউন্ড। মানে আমার আমার কত ঘনফিট আছে? 0.028 ঘনফিট আছে। তাহলে আমার ব্রিকের ওজন কত? ওয়েট অফ ব্রিক
যেটা হচ্ছে আমাদের ওভেনটাই বেসিক্যালি পানির মধ্যে চুবানো না তো, সেটা কত হবে 100। আমার তো আর এক নাই, আমার আছে কত, একের চেয়ে অনেক কম, 0.028। তাহলে কত হইলো 28 নাকি 2.8? স্যার 2.8। 2.8 পাউন্ড। বুঝতে পারছো না পারো নাই? জি স্যার। এটা ওজন বের করা গেল। এখন যদি আমি দেখি যে এসএসডি ওজন কত, দেখো মানে পানির মধ্যে চুবানোর পরে তারা শুকাইছে, সারফেসটাকে শুকানোর পরে ওজন পাইছে ধরো 3.95 পাউন্ড। তোমার যে ব্রিকটা ছিল যার ওজন ছিল 2.8 পাউন্ড, সেটা এখন হয়ে গেছে ফুলে 3.95 পাউন্ড। তাহলে কতটুকু পানি খাইলো? আমরা অ্যাবজর্পশনের যে ফর্মুলা আছে, অ্যাবজর্পশন ফর্মুলা দিয়ে চাইলে করতে পারি, আবার নিজেদের যে ইনটিউশন আছে সেটা দিয়ে করতে পারি। ফর্মুলা কি ছিল, যে এসএসডি ওয়েট মাইনাস ওডি ওয়েট ডিভাইডেড বাই ওডি ওয়েট ইন্টু 100। তাহলে এসএসডি কোনটা হয়েছে 3.95, যেটা তুমি পানির মধ্যে চুবাই রাখছিলে, আর তোমার ওজন কত 2.8। 2.8 ডিভাইডেড বাই 100, এখান থেকে পাওয়া যাবে না 41.07%। 41%। তাহলে এটা হলো আমার অ্যাবজর্পশন ক্যাপাসিটি। এখন আমি তো করলাম একটা স্যাম্পলের জন্য ব্রিকের, এরকম এরকম 5টা স্যাম্পলের জন্য করা যাবে না? এরকম গড় করে করে স্কেল করে করে করা যাবে কিনা? যাবে স্যার। এখানে আরো কয়েকটা কলাম অ্যাড করে দিলা, একটা কলামে বললা যে ভলিউম কত, এখানে বের করলা ভলিউম, আরেকটা কলাম অ্যাড করলা, সেখানে বললা যে ওজন ওডি, ওজন ওয়েট বের করলা এত পাউন্ড, তারপরে আরেকটা কলাম বের করে তুমি অ্যাবজর্পশন ক্যাপাসিটি বের করে ফেলো 5টার জন্য। তাহলে 5টা স্যাম্পলের জন্য 5 ধরনের আসবে, 5 ধরনের অ্যাবজর্পশন ক্যাপাসিটি আসবে। তাহলে এই 5টাকে অ্যাভারেজ করলে তুমি যেটা পাইবা সেটাই রিপোর্ট করে দেবো, যে এত হলো যে এই ব্রিকগুলার অ্যাবজর্পশন ক্যাপাসিটি। আপনারা যে ব্রিকগুলো দিয়ে গেছেন আমি টেস্ট করছি করে, তার অ্যাভারেজটা কি, মানে 5টা স্যাম্পলের অ্যাভারেজটাই হচ্ছে তোমার আসলে নেট অ্যাবজর্পশন ক্যাপাসিটি। এখন আসো আরেকটা বাকি রয়ে গেছে, সেটা কি বাকি আছে স্যার? সেটা হচ্ছে তোমাকে ওই কম্প্রেসিভ স্ট্রেংথ ক্যালকুলেট করে দেখাইতে হবে। এখন কম্প্রেসিভ স্ট্রেংথ ক্যালকুলেট করা তো খুব সহজ, কারণ আমাদের এরিয়া এটা ছিল নেট এরিয়া না, নেট এরিয়া ছিল এটা 18.5 ইঞ্চি স্কোয়ার, এটা ছিল আমাদের নেট এরিয়া, রাইট? এখন আমরা স্ট্রেস বা স্ট্রেংথের ফর্মুলা জানি ফোর্স বাই এরিয়া। তাহলে এরিয়া আমি পাই গেছি, আমার ফোর্স লাগবে, এই ফোর্সও বলে দিচ্ছে, দেখো অবজার্ভ লোড এত। তাহলে কি আমি এটা বসাই দিব এটার উপরে? না, আমাকে এই ফর্মুলাতে বসাইতে হবে অ্যাকচুয়াল লোড। অ্যাকচুয়াল লোড কোনটা? ওই যে ক্যালিব্রেশন ইকুয়েশন ক্যালিব্রেশন থেকে। করে বের করব। হ্যাঁ, তাহলে এই ফোর্সটা কিভাবে হবে এখানে, ধরো 1 নম্বরের জন্য, তাহলে 1 নম্বরের এই ইকুয়েশনটাতে বসাবো 0.952। এক্স এর ভ্যালু কোনটা আমার? এটা 50,635 মাইনাস 4.658। এখান থেকে করলে একটা ভ্যালু আসবে, হয়তো ধরো 48,000 আসছে, কথার কথা এত পাউন্ড। এইটা হলো যে আমার অ্যাকচুয়াল লোড, আর আমার নেট এরিয়া কত? তাহলে স্ট্রেস কিভাবে ক্যালকুলেট করবো স্যার? অ্যাকচুয়াল লোড যেটা আমি ক্যালিব্রেশন থেকে পাইতেছি ডিভাইড বাই নেট এরিয়া। তাহলে আমার নেট এরিয়া ছিল 18.5 ইঞ্চি স্কোয়ার, আমার লোড পাইছি আমি 48,000 পাউন্ড। এটা ক্যালকুলেট করলে একটা কি পাবো আমি, ইউনিটটা কি পাবো? পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার। এই পাউন্ড পার ইঞ্চি স্কোয়ারটাকে বলা হয় পিএসআই, পি ফর পাউন্ড, আর ইঞ্চি স্কোয়ারকে বলা হয় এসআই, স্কোয়ার ইঞ্চ, পিএসআই। তুমি এটা ক্যালকুলেট করলে একটা ভ্যালু পাইবা, পাওয়া যাবে না? এটা ক্যালকুলেট করলে একটা ভ্যালু, স্যার 2594.5। আর ধরো 2500 পাইছো, ওকে, তাহলে 2500 পিএসআই পাইছো। এটা একটা স্যাম্পলের জন্য পাইছো, এরকম 5টা স্যাম্পল থেকে তুমি 5টা পিএসআই পাইবা, ওইগুলার অ্যাভারেজ করে দিলে তোমার যেটা আসবে সেটা হচ্ছে আলটিমেট রেজাল্ট। বুঝতে পারছো? দেখো এই যে এখানে যে ম্যাডাম যে লিখে রাখছে, এটা কিন্তু আনসার। তুমি যদি এখানে ঠিক মতো করো, তাহলে অ্যাভারেজ করলে 5টার অ্যাভারেজ করলে আসবে তোমার 2570 পিএসআই। আবার 5টা স্যাম্পলের অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্ট করে তুমি যদি করো ঠিক মতো,
তাহলে দেখবো তোমার অ্যাবজর্পশন ক্যাপাসিটি আসবে 17.2%। কথা কি বুঝতে পারছো? জি স্যার। সো এই হলো ম্যাথমেটিক্স, এটা ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য। ঘুরায় পেঁচে আসতে পারে, যেভাবে আসুক তুমি যদি বুঝতে পারো তাহলে তুমি মানে অ্যাপ্লাই করলে তুমি সেটা ইউ শুড বি এবল টু সলভ দ্য প্রবলেম। ঠিক আছে, এখন আর কয়েকটা টেস্ট আছে, সেগুলো আমরা একটু নামমাত্র টেস্ট কিছু জিনিস দেখে ফেলি। ম্যানুফ্যাকচারিং এগুলি এগুলি খুব সিম্পল বিষয়। আমরা হচ্ছে তোমার কি দেখবো, তোমার ফিল্ড টেস্ট থেকে একটু দেখি কি কি করতে হয়। আমরা ফিল্ড টেস্ট জানি, ফিল্ড টেস্ট কি করতে হয়। তোমার নখ দিয়ে যদি তুমি একটা ব্রিককে আসর কাটো, তাহলে তুমি দেখবা যে নখ তুমি এটা করতে পারতেছো কিনা। প্রথম কথা হচ্ছে এটা কি তোমার কাছে খুব শক্ত মনে হচ্ছে নাকি নরম মনে হচ্ছে? নরম মনে হলে এই ব্রিকটা ভালো না, স্বাভাবিকভাবে শক্ত মনে নিতে হবে। এবং হচ্ছে তোমার নখের যে আসর কাটলা, এটা এটা যেন সাইন না থাকে কোনো, হ্যাঁ সেটা হচ্ছে একটা বিষয়। এটা এটা হচ্ছে একটা সিম্পল টেস্ট। আর একটা হচ্ছে তুমি দুইটা ব্রিককে এভাবে নিয়ে পাশাপাশি হিট করলা, হ্যাঁ এখন হিট করার পরে যদি মেটালিক সাউন্ড হয়, হ্যাঁ তাহলে তুমি এটা গুড ব্রিক। মেটালিক সাউন্ড না আসলে এটা খারাপ একটা ব্রিক, এরকম হয়ে যাবে। মানে টাং করে একটা আওয়াজ হবে, মানে ধরো অ্যাজ ইফ দুইটা ব্রিক রড একসাথে আহ, তোমার হচ্ছে হিট করছে এরকম। আর একটা হচ্ছে টি বানাইতে হবে, টি। এটা এটা সবসময় করা হয় প্র্যাকটিক্যালে। কি করতে হয়, তোমাকে টি বানাইতে হবে কিভাবে, একটা একটা উপর থেকে যেভাবে যেই শেপে দেওয়া আছে এইভাবে। এরকম না কিন্তু, ব্রিকটা এরকম দিয়েও যাবে না, এরকম আর এরকম না কিন্তু। ব্রিকটা হইতে হবে এরকম এরকম। মানে টপ টপ যেটা হবে এটা হবে তার 2.75 ইঞ্চ যেটা আছে সেটা, অর্থাৎ তার থিকনেস যেটা আছে সে থিকনেস ওয়ালাটাই থাকবে উপরে। এমন না যে 5 ইঞ্চি বড় উপরে যে দিয়ে আমি করা শুরু করলাম, এরকম না। মানে চিকন যে যে সারফেসটা আছে সেই সারফেসটা থাকবে এরকম এইদিকে। ঠিক আছে, তার উপরে তোমাকে তুমি ওই ব্রিকটা নিলা এরকম, আর একটা ব্রিক নিলা, টি টি তৈরি হলো। হওয়ার পরে কি করতে হবে, তোমাকে উপর থেকে ফালাইতে হবে। এখন এটা কত ফিট উচ্চতা থেকে ফালাইতে হবে, তোমার মাথার উপর থেকে ফালাইতে হবে। তোমার মাথা বললাম কি কারণে, দেখো এখানে 6 ফিট বলতেছে, বুঝতে পারছো? 6 ফিট বলতেছে। তো তো কেউ কেউ কি করে, বুক সমান উচ্চতা থেকে ফালায়। তো তুমি বুক সমান, তোমার উচ্চতা যদি অনেক বেশি হয়ে থাকে তুমি বুক বুক সমান উচ্চতা থেকে ফালাইতে পারবা। এটা স্ট্রিক্টলি 6 ফিট হয়তো ফলো করা হয় না, বাট মোটামুটি কনসিডারেবল এমন উচ্চতা থেকে উপর থেকে ফালানো হয়। এখন তুমি ফালাবে কোথায়, তোমার এখানে যে যে জায়গায় ফালাইলা সেটা যদি অলরেডি রক থাকে, কংক্রিট থাকে, তাহলে তো ফাইটে যাওয়ার কথা। এই ব্রিকটা ফেটে যাওয়ার কথা আগে, তাই না? কথা কেউ আসো নাকি চলে গেছো? জি স্যার, খারাপ ইট হলে ফেটে যাওয়ার কথা। হ্যাঁ, না না, তো আমি বলতে চাচ্ছি যে ওটা তো রাইট। বললাম তুমি যেই সয়েলে ফালাইবা, ধরো তুমি এখন কংক্রিটের উপরে ফালাইছো, তাহলে তো ব্রিকটা ফাইটে যাওয়ার কথা এমনিতেই। তাহলে এই জন্য বলছে যে মোর অর লেস সলিড সারফেস, অনেক বেশি শক্ত, আবার আবার বালির মধ্যে ফালাইলে তো ফাটবে না। বুঝতে পারছো, অনেক বেশি শক্ত জায়গায় ফালানো যাবে না, আবার একদম নরম জায়গায় ফালানো যাবে না, মোটামুটি হার্ড এরকম একটা জায়গাতে ফালাইতে হবে। এগুলো সবগুলো হচ্ছে ব্রিক ব্রিকের ফিল্ড টেস্ট। এগুলো কিন্তু কোন ধরনের সাইন্টিফিক মেজারমেন্ট না, এগুলো জাস্ট থাম রুলের মতো, কাইন্ড অফ লাইক দ্যাট। ঠিক আছে, তো এই তিনটা ব্রিক আছে, তিনটা ইয়ে আছে আর কি বলে টেস্ট আছে। তারপরে এগুলো তোমাদেরকে স্ট্যান্ডার্ড শেপ এবং শেপ নিয়ে আলোচনা আমরা করছি আগেই। এখন দেখো এই 9.5 এটা আছে কিসে, ইঞ্চিতে। এটাকে কিন্তু তুমি সেন্টিমিটার নিতে পারো। হ্যাঁ, তুমি যদি এগুলা কনফিউশন মনে হয় তাহলে এইভাবে চিন্তা করতে পারো। ধরো 9.5 ইঞ্চি আছে, রাইট? 1 ইঞ্চিকে তুমি 25 দ্বারা মাল্টিপ্লাই করে দাও, তাহলে তুমি মোটামুটি মিলিমিটারে পাইবা। তাহলে 2.5 দ্বারা মাল্টিপ্লাই করলে মোটামুটি আসলে সেন্টিমিটারে পাইবা। এটা বেসিক্যালি 5.4 হয়, তো আমরা 4টা যদি ইগনোর করি তাহলে কাছাকাছি পাবা। এগুলি খুব কাছাকাছি আসবে, 240-এর মতো আসবে বা 241 আসবে, তারপরে 115 জায়গায় 117 আসবে, এরকম কিছু আসবে।
বাট তুমি অ্যাটলিস্ট তোমাকে এটা মনে রাখতে হবে 9.5 ইঞ্চি 4.5 ইঞ্চি এবং 2.75 ইঞ্চি, ঠিক আছে? পরে এটা এটা মনে রাখতে পারলে তুমি এটা কিন্তু কনভার্ট করতে পারবে এগুলাতে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তারপর টেস্টের কথা বলতেছিলাম, স্যালাইনিটি টেস্ট, মানে লবণাক্ততার পরিমাণ কেমন আছে সেটা টেস্ট করা যায়। এটা ফিল্ড টেস্ট কিভাবে করে, সরাসরি জিহ্বা দিয়ে দেয়, বুঝছো? লবণ বোঝার জন্য। এটা স্যান্ডের ক্ষেত্রে তাই করে। আর এখন আমরা তো ফিল্ড টেস্ট করতেছি না, এটা হচ্ছে ল্যাবরেটরি টেস্ট। তো ল্যাবরেটরিতে কি করতে হবে, এখানে দেখো একটা সলিউশন তৈরি করতে হয়, সেখানে কি থাকে, সলিউবল ক্লোরাইড। দেখো, স্যালাইনিটি টেস্ট বেসিক্যালি ইনভলভস মেজারমেন্ট অফ পার্সেন্টেজ অফ অ্যাসিড, soluble chloride and water soluble sulfate concentration. Salinity in brick is related with efflorescence. বুঝলে সল্টের বিষয় আছে তো, সল্ট স্যালাইনিটি। তো এটার পরিমাণ কি হতে পারবে না, টোটাল অর্গানিক সল্টের পরিমাণ 2.5 এর কম হইতে হবে, এই জিনিসটা এখানে বলা আছে। তারপর হচ্ছে ইউনিট ওয়েট টেস্ট। ইউনিট ওয়েট টেস্টটা একটু মানে একটু ইয়ে আছে, মানে একটু ট্রিকি আছে, সেটা আমরা আসবো একটু পরে। এখনই ইফ্লুরেসেন্স টেস্ট, যে ইয়া পড়লো কিনা, সাদা সাদা দানাদার দানাদার পদার্থ থাকলো কিনা। কি করা হয়, 5টা ব্রিক নেওয়া হয় প্রথমে, ওই যে আগের মতো 5টা স্যাম্পল নেওয়া হয়। 1 brick from each pair is immersed in distilled water of 1 inch depth for 7 days, whereas other 5 bricks are kept in air. বুঝতে পারছো? একটা ব্রিককে 1 ইঞ্চি ডেপথের পানিতে চুবানো থাকে 7 দিন, আর বাকিগুলা থাকে কোথায়, এয়ারে। 7 দিন পরে ওভেন ড্রাই করা হয় সবগুলো ব্রিককে, এবং এক্সামিন করা হয় যে আসলে কোন ধরনের সাদা সাদা পদার্থ পড়লো কিনা। বুঝতে পারছো? যদি সাদা সাদা জিনিসগুলো থাকে সেগুলো আসলে ইফ্লুরেসেন্স। দেখো, ইচ পেয়ার অফ ব্রিক ইজ কম্পেয়ার্ড ইফ দ্য ব্রিক ইমার্সড উইথ ডিস্টিল ওয়াটার টেক্সচার দেন ইটস এ পেয়ার ব্রিক, দ্য ব্রিক ইজ কনসিডার্ড ইফ্লুরেসেন্সড। কি ঘটনা ঘটে, মানে তুমি যে এই যে 7 দিন যে 1 ইঞ্চি পরিমাণ ডুবাই রাখলা, রাখার পরে এটা কিন্তু ডিস্টিল ওয়াটার। এখন ডিস্টিল ওয়াটার, তারপরে এখানে এই জায়গাটা ভারী হবে, একটু পানি অ্যাবজর্ব করবে। তুমি যখন ওভেনে দিয়ে রাখবা, ওভেন হিট আপ হবে, হিট আপ হওয়ার পরে পানিটা চলে যাবে, কিন্তু সাদা সাদা এক ধরনের যে যে লবণ আছে, সে লবণটা সরাসরি দেখা যাবে, দেখা যাওয়ার কথা। এখন যদি সরাসরি দেখা না যায় তাহলে তো একটা বিষয়, যদি দেখা গেলে তো সরাসরি ইনফ্লুয়েন্স হয়েছে বলা যায়। কারণ তোমাদের কি বলছিলাম, হিট সরি ব্রেক কি করে, পানি অ্যাবজর্ব করে, তারপর হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় হয়তো বা পানিটা সরে যায়, পানিটা সরে গেলে সাদা যে দানাদার পদার্থ পাওয়া যায় সেটাই ইনফ্লুয়েন্সের সাইন। এখন সেটা দেখা হয় এক্সামিন করে। হ্যাঁ, এছাড়াও এখন ধরো তুমি ব্রিকটা নিলা, কিন্তু সরাসরি সাদা সাদা দানা পড়ে নাই, সাদা সাদা দানা পড়ে নাই, কিন্তু তুমি যে যে আরো 5টা ব্রিক নিছিলা, তাদের যে কালারের টেক্সচার আছে, যে কালারটা আছে এদিকে, আর তুমি যে পানিতে চুবাই রাখছিলা, সেটাতে হিট আপ করার পরে কালারের একটা ভেরিয়েশন কেমন আসে, সেটা থেকেও সেই ফ্লুরেসেন্সের টেস্ট করা, মানে রেজাল্টকে নেওয়া হয়। ইউনিটয়েড টেস্ট। ইউনিটয়েড টেস্ট মানে কি জিনিস, মানে ডেনসিটি বা ইউনিটয়েড কি জিনিস? ডেনসিটি আমরা আমরা ছোটবেলায় ওই যে সায়েন্সে যখন পড়াশোনা করতাম, তখন আমরা এগুলো নিয়ে অনেক ঘাটাঘাটি করতাম, তাই না? একটা হইলো মাস, আরটা হইলো ভলিউম, আরটা হইলো ডেনসিটি। মাস, ভলিউম আর ডেনসিটি, এই 3টা জিনিস নিয়ে অনেক আমাদেরকে প্যারা খাইতে হইতো, তাই না? এই ডেনসিটির সাথে আবার রিলেটেড হচ্ছে ইউনিটয়েড। বেসিক্যালি ইউনিটয়েড যে জিনিসটা আছে সেটা হচ্ছে ডেনসিটির সাথে স্পেসিফিক গ্র্যাভিটি গুণ করে দিতে হয়। স্পেসিফিক গ্র্যাভিটি, জি আর ধরো স্পেসিফিক গ্র্যাভিটি,
তাইলে আমরা পাইতে পারি আর কি, আর কিছু না। ওকে, তো দেখো এখানে টেস্টটা কিভাবে করা হয়। প্রথমে একটা ব্রিক স্যাম্পল নেওয়া হয়, তার ওজন নেওয়া হয়। তাহলে খালি ব্রিকের ওজনটা বলা হইতেছে ওভেন ড্রাই ওজন W1। তারপরে এক ধরনের কোট অ্যাপ্লাই করা হয়, কোট অ্যাপ্লাই করা হচ্ছে, বুঝছো? প্যারাফিন ওয়্যাক্স, এক ধরনের কোটিং অ্যাপ্লাই করা হয়। দেখো এই ডার্ক যে একটা লেয়ার দেখতে পাচ্ছি, সেটা আমরা বলতেছি যে কোট। এখন কোট করা হইলে ব্রিক কোট করা আছে অবস্থায় ব্রিকের ওজন আরো বৃদ্ধি পাবে, সেটাকে বলতেছি আমরা W2। ঠিক আছে, তারপরে এই কোটেড ব্রিক যেটা আছে সেটাকে তুমি পানির মধ্যে চুবাইলা, ঠিক আছে, পানির মধ্যে চুবাইলা সাবমার্জ অবস্থায়। তাইলে এখন দেখো পানির মধ্যে তার ওজন কত, সেটা হচ্ছে W3 পানির মধ্যে। তারপরে আরেকটা আছে W4, সেটা কি শুধুমাত্র ওয়্যাক্স যেটা আছে তার ওজন W4। আরেকটা দেখো, এই যে ব্রিকে কোটেড ব্রিক যে পানির মধ্যে চুবাইছিলা, সেই চুবানোর ফলে যে পানি অপসারিত হইল তার ওজন W5। আরেকটা আছে W6, দেখছো W6 কি বলতে যাচ্ছে, ওয়েট অফ ওয়াটার ডিসপ্লেস বাই ওয়্যাক্স কোটিং, মানে কোটিং এর কারণে কতটুকু পানি অপসারিত হইলো সেটা হচ্ছে W6। কোটেড ব্রিকের কারণে কতটুকু পানি অপসারিত হইলো W5। আর তারপরে ওভেন ড্রাই অবস্থায় শুধুমাত্র নিজের ব্রিকের ওজন হচ্ছে W1। কোটেড অবস্থায় ব্রিকের ওজন হচ্ছে W2। শুধু কোটের ওয়্যাক্স যেটা আছে তার ওজন হচ্ছে তোমার দ্য ওয়্যাক্স অফ কোটেড ব্রিক, সেটা হচ্ছে পানির মধ্যে যেটা, সেটা হচ্ছে W3। এরকম অনেকগুলো ওজন নেওয়া হয়। সে ওজন নিয়ে এই আবার সেই স্পেসিফিক গ্রাভিটি আবার চলে আসছে হিসাবে। তো এই ওজনগুলোকে নেওয়া হয়, কিছু একটা ওজন আছে যে ওজনটাকে ফর্মুলার মাধ্যমে বের করা হয়। এই দেখো এখানে, সেটা কোনটা, সেটা হচ্ছে W6। ওই যে যে আমরা কোডটা অ্যাপ্লাই করছিলাম ব্রিকের উপরে, তার কারণে কতটুকু পানি ডিসপ্লেস হইল। আর্কিমিডিস নামে এক ভদ্রলোক আছে, এই ভদ্রলোক এগুলো শিখে গেছে, বুঝতে পারছো? আর্কিমিডিসের লটা এখানে অ্যাপ্লাই করে তারপরে এই ইউনিটরটা বের করা হয়। দেখো ক্লাস নিচ্ছি, তো ঠিক আছে, তাহলে আমি এখানে আজকে ক্লাসটা অফ রাখতেছি। এখানে আর তেমন কিছু দেখানোর মতো নাই। আমি নেক্সট ক্লাস থেকে তোমাদেরকে এই ব্রিক কিভাবে ম্যানুফ্যাকচারিং হয়, নেক্সট তোমাদের ক্লাসে স্পেসিফিক তোমাদের ক্লাসে আমি সেই জিনিসটা দেখাবো। তোমরা হচ্ছে সেকশন এ, রাইট? জি স্যার। ইয়েস স্যার। ঠিক আছে, আমি যদি তোমাদেরকে সরাসরি একটা ধারণা দেই যে আমি ফাইনাল ক্লাসে কি বলবো, তোমার ধরো ব্রিক সম্পর্কে বলি, তাহলে ব্রিক সম্পর্কে আমি অ্যাজ এ স্টুডেন্ট হলে কি পড়তাম। আমি স্টুডেন্ট হইলে আমি জানি ব্রিক কোথায় ব্যবহার হয় না হয়, এগুলা পরীক্ষায় আসবে না, কারণ এগুলো আমি নিজেই বলতে পারবো কোথায় ব্রিক অ্যাপ্লাই হয় কনস্ট্রাকশন কাজে, সিভিল ইঞ্জিনিয়ারিং কাজে। তাহলে আমি হয়তো বা স্ট্যান্ডার্ড সাইজটা মনে রাখতাম যে কতটুকু সাইজ আছে, এটা স্ট্যান্ডার্ড আমার মনে রাখতে হবে সারা জীবনই। সিভিল ইঞ্জিনিয়ার হিসেবে একটা ব্রিকের সাইজ কেমন লাগবে, এই ক্লাসিফিকেশনগুলো দেখবো ভালোভাবে। আর অবশ্যই অবশ্যই কি করব, এই যে প্রথম শ্রেণী থেকে শুরু করে 1 থেকে যে 5টা ক্লাসের যে ব্রিক আছে, এই ব্রিকের ক্যারেক্টারিস্টিক্স কেমন, তারা কতটুকু ওয়াটারে অ্যাবজর্ব করে, তাদের শক্তি কেমন হয় সাধারণত, তাদেরকে কোথায় ব্যবহার করা যায়, কোন টাইপের ব্রিক, মানে 1 নম্বর ব্রিকের ইউজেস কেমন, 2 নম্বর ব্রিকের ইউজেস কেমন, মোট কথা হচ্ছে এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তারপর হচ্ছে ওভারবার্ন ব্রিক এবং হচ্ছে আন্ডারবার্ন ব্রিক।
এই জিনিসগুলো আমি কোথায় ব্যবহার হয়, অ্যাপ্লিকেশন কোথায়, তাদের সম্পর্কে আমি একটু ভালোই ধারণা নিব। এখান থেকে মোটামুটি আমি একটা চিন্তা করবো যে স্যার প্রশ্ন করলে হয়তো এই দিক থেকে একটা কষ্ট করলেও করতে পারে। এটা গেল একটা বিষয়। তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের ব্রিক আছে। তো বিভিন্ন ব্রিকের ডিস্টিংগুইশ ফিচারগুলো কি কি সেটা আমি একটু দেখতে চাইবো এবং তাদের নামগুলো মনে রাখবো। হ্যাঁ, যে ইঞ্জিনিয়ারিং ব্রিক্স, তারপর হচ্ছে সিলিকেট ব্রিক, তারপরে হচ্ছে হলো ব্রিক আছে, ফ্লাই ব্রিক আছে, এদের ডিস্টিংটিভ ফিচারগুলো কি সেটা দেখতে চাইবো। মানে আলাদা করা যায় একটা ব্রিক থেকে আর একটা ব্রিকের কি এমন ইউনিক ফিচার আছে সেটা আর কি একটা বিষয়। তারপরে যে এগুলো তো ক্লাসিফিকেশনের মধ্যেই পড়ে, এগুলো একটু দেখলাম, সমস্যা নাই। বাট এই যে বার্ন ক্লে ব্রিক আছে এর সম্পর্কে আমার পড়া লাগবে, কারণ এটা আমাদের মূল ওল্ড অথবা ক্লাসিক ব্রিক। তাহলে এই ব্রিক সম্পর্কে আমার ভালো ধারণা রাখতে হবে। এই ব্রিকের কি কি কম্পোজিশন থাকে, কেমিক্যাল কম্পোজিশন গুলো কি কি থাকে, কত পার্সেন্ট থাকে, সেগুলো আমি মনে রাখবো। পাশাপাশি এদের এই যে সিলিকা, অ্যালুমিনিয়াম, আয়রন অক্সাইড, ফেরাস অক্সাইড যাই বলি, লাইম অক্সাইড বা লাইম, ম্যাগনেসিয়াম, এই জিনিসগুলো যে আছে এগুলো কম বেশি থাকলে কিভাবে তারা ইনফ্লুয়েন্স করে ব্রিককে, ভালো হয় না খারাপ হয় সেগুলো দেখব। এবং প্রত্যেকটা ব্রিক আসলে মূল অ্যাক্টিভিটি কি, সিলিকার মূল কাজ কি, অ্যালুমিনিয়ার মূল কাজ কি, মূল কাজটা আমি একটু মনে রাখবো। এইগুলি গেল। তারপর হচ্ছে হার্মফুল যে ইনগ্রেডিয়েন্ট গুলো আছে, আমি না জানি লবণ থাকলে ফ্লুরোসেন্স হয়ে যেতে পারে, অর্গানিক ম্যাটার থাকলে পোরাস হয়ে যাবে, লাইম বেশি হইলে শ্রিঙ্কেজ হয়ে যাবে, এরকম জিনিসগুলো একটু দেখবো। তারপরে বিভিন্ন ধরনের ডিফেক্টস আছে সেগুলো নামগুলো মনে রাখতে চাইবো, আন্ডারবার্ন ব্রিক, ওভারবার্ন ব্রিক হতে পারে, তারপর হচ্ছে ব্লুইডিং হতে পারে, ইফ্লুরেসেন্স, ব্ল্যাক কোর, ল্যামিনেশন, চুফ বা লাইম ব্লুইং, এগুলো আমি কয়েকটা জিনিসের নাম মনে রাখবো। গুড কোয়ালিটির ব্রিক আমার মনে রাখার তেমন দরকার নেই, তাই এক নজর দেখতে পারবো চাইলে এক নজর, কারণ অলরেডি আমি ফার্স্ট ক্লাস ব্রিক এবং সেকেন্ড ক্লাস ব্রিক পড়ে ফেলছি। দুটার সমন্বয়ে আসলে যা আসবে সেটাই হচ্ছে গুড কোয়ালিটির ব্রিক। এরপরে এই অঙ্কগুলো একটু দেখবো ভালোভাবে। স্যার দুটো অঙ্ক এখানে, একটা অঙ্ক স্যার এখানে দেখাইছে, এই অঙ্কটার মধ্যে আছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি এবং হচ্ছে কি স্ট্রেংথ, কম্প্রেসিভ স্ট্রেংথ। এখন দেখো এই টোটাল শীটের মধ্যে যদি কোনো ম্যাথমেটিক্যাল টার্ম থাকে তাহলে এখানে একটা আছে। তাহলে স্যার যদি ম্যাথমেটিক্যাল কোনো কিছু দিতে চায় পরীক্ষায়, নিশ্চয়ই এখান থেকে প্রশ্ন আসবে। তাহলে আমাকে এখানে ভালোভাবে খেয়াল করতে হবে, এবং স্ট্রেট ফরওয়ার্ড না, শুধু যা দেওয়া আছে সেটাই করলাম তা না, আমাকে স্যার যদি ঘুরায় ফেরায় দেয় তাহলে যেন আমি বের করতে পারি, সেভাবেও এগুলো চিন্তা করতে হবে, ম্যাথটা আমাকে দেখতে হবে। তারপর বিভিন্ন ধরনের টেস্টের নামগুলো মনে রাখতে হবে, আমার কি কি টেস্ট হয়, যেমন ব্রিকের কি কি টেস্ট হয়, স্যার ব্রিকের ইফ্লুরেসেন্স টেস্ট হয়, স্যালাইনিটি টেস্ট হয়, তারপরে হচ্ছে অ্যাবজর্পশন ক্যাপাসিটি টেস্ট হয়, স্ট্রেংথ টেস্ট যেটা, ক্রাশিং স্ট্রেংথ টেস্ট হয়, ইউনিট ওয়েট টেস্ট হয়। এই 5টা টেস্টের নাম আমি অন্তত মনে রাখবো। আর ফিল্ড টেস্টের কথা তো বলে লাভই নেই। তাহলে এই টেস্ট রিলেটেড হইলো যে একটা প্রশ্ন হইতে পারে, কথার কথা, ইনক্লুডিং ম্যাথস যদি কখনো আসে। তারপরে গুড ক্যারেক্টারিস্টিক্স, তারপর ডিফেক্টস কি আছে, হার্মফুল ইনগ্রেডিয়েন্ট কি আছে, সেগুলো মিলে একটা হইতে পারে। আরেকটা এমন হইতে পারে যে ব্রান্ড ক্লে ব্রিকের মেইন কম্পোজিশনগুলো কি কি আছে, তাদের প্রত্যেকটা ইনগ্রেডিয়েন্টের মূল কাজ কি, ফাংশনালিটি কি জিনিস, বেশি থাকলে কম থাকলে কি হয়, সেগুলো ডিসক্রিপশন হতে পারে একটা প্রশ্ন। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যে ব্রিক আছে তাদের ডিস্টিংটিভ ফিচারগুলো নিয়ে একটা প্রশ্ন হয়ে যেতে পারে। প্রথম ক্লাস, সেকেন্ড ক্লাস, থার্ড ক্লাস, ওই সবগুলো ব্রিকের ক্যারেক্টারিস্টিক্স নিয়ে কথা বললাম। এই তো 4টা-5টা প্রশ্ন এখানে হইতে পারে। এই পর্যন্ত, মানে আজকে পর্যন্ত স্যার যা বুঝাইলো সেই পর্যন্ত। বাকি আছে ম্যানুফ্যাকচারিং প্রসেস। তাহলে ম্যানুফ্যাকচারিং প্রসেসটা আমি যদি একটু দেখি, এখনো স্যার দেখায় নাই, বা দেখলেই তো হয় যে এখানে ম্যানুফ্যাকচারিং কিভাবে হয়, এটা দেখলে হয়তো বা প্রশ্ন আসলে এখান থেকে একটা প্রশ্ন আসলেও হইতে পারে। ম্যানুফ্যাকচারিং প্রসেসগুলো কি কি আছে, অ্যাটলিস্ট আমাকে ধাপগুলো মনে রাখতে হবে। প্রথমে কি করতে হয়, প্রিপারেশন করতে হয়, ক্লেটা তৈরি করতে হয়, পরে ক্লেটাকে টেম্পার করতে হয় যেন তাকে ঠিকঠাক মতো মোল্ডে ফেলানো যায়। তারপরে মোল্ডিং করা হয়, তারপরে সেই মোল্ড থেকে খুলে সূর্যে নর্মাল সানের হয়। একবার শুকিয়ে গেলে সে ব্রিকটা একটা স্টেবিলিটি অর্জন করে, সেই স্টেবল ব্রিকটাকে পরে পুরাইতে নিয়ে যাওয়া হয়।
এই হলো 5টা ধাপ আছে। এই 5টা ধাপ সম্পর্কে একটু বিস্তারিত দেখতে পারি। তোমাকে যে সবকিছু মুখস্থ করতে হবে লাইন বাই লাইন নট নেসেসারি। তুমি ইউ শুড বি এবল টু এক্সপ্লেইন ইফ देयर इज এনি কোশ্চেন। তোমাকে যদি প্রশ্ন করে তোমাকে নিশ্চয়ই বলবো না যে তুমি প্রত্যেকটা লাইন বাই লাইন লিখে আসো পরীক্ষায়, ইম্পসিবল। তুমি তুমি এখান থেকে এই যে 5টা ধাপ শিখলা, প্রত্যেকটা ধাপে তুমি 2-1 লাইন লিখতে পারো কিনা, যে আমি যদি পরীক্ষায় আসে তাহলে আমি এই প্রিপারেশন অফ ক্লে কি লিখবো। তুমি আগে দেখে আসো 1 লাইন বা 2 লাইন কিভাবে লিখবা। এরকম 5টা তোমার স্টেপ আছে। 5টা স্টেপে 5 লাইন লিখলে তোমার খাতা ফিল আপ হয়ে যাওয়ার কথা। 5 লাইনে যখন যদি 2 লাইন করে লেখো তাহলে 10 লাইন হয়ে যায়। তোমাকে সব কিছু মনে রাখতে হবে লাইন বাই লাইন, এরকম কিছু না। তুমি তোমার নিজের ভাষায় লিখতে পারো কিনা এটা সবচেয়ে বড় স্ট্রেংথ। তাই না হলে এই ধরনের থিওরি কোর্স সামনেও তুমি যে কটা থিওরি কোর্স করবা, তুমি লাইন বাই লাইন মুখস্থ করে এসে ইন্টারমিডিয়েটে যদি করে থাকো বাই এনে হাউ যে আমি লাইন বাই লাইন মুখস্থ করে আসতাম, এইসব করতে গেলে তুমি ধরা খাইবা। সো তোমাদের সাথে আমার বাকি রইলো শুধু একটা জিনিস, সেটা হলো প্রসেস, মানে ব্রিক তৈরির প্রক্রিয়াটা বাকি রয়ে গেল। এছাড়া এখানে তেমন কোনো কিছু বাকি আমার নাই ব্রিকে। তো বললাম ব্রিক থেকে কোন ধরনের আমি কিভাবে চিন্তা করতাম, কি প্রশ্ন হইতে পারে এরকম। এই একইভাবে বাকি যেগুলো আছে লাইমগুলো নিয়েও আমি তোমাদেরকে ওই যে নেক্সট ক্লাসে, মানে আমি যাচ্ছি আগামীকালকে তোমাদের 3 সেকশনকে একসাথে করে সিআর আমাকে আজকে ইমেল করবা 3 সেকশন কথা বলে কখন তোমরা বসতে চাও, রাতে হলে রাতে, দিনে হলে দিনে তোমরা বসবা। আমি তোমাদেরকে জাস্ট ওভারঅল একটা ওভারভিউ দিয়ে দিব যে মিড টার্ম পরীক্ষার জন্য কিভাবে প্রশ্ন মানে পড়া উচিত, তোমাদের কিভাবে পড়বা সেগুলো আমি একটা মানে একটা ডিক্টেশন দিয়ে দিব। এই হলো বিষয় কথা। আর তোমাদের যে একটা বাকি রয়ে গেল সেটা আমি তোমাদেরকে ওই ক্লাসের পরে দেখাই দিব। শুধু তোমাদেরটাই বাকি আছে, আর কারো বাকি নাই, বুঝতে পারছো? এটা একটা চুলা, এক ধরনের চুলার ছবি। যাই হোক আমি এটা কাটলাম হ্যাঁ। ফ্যামিলি থেকে করাচ্ছেন। হ্যাঁ বলো। অ্যাসাইনমেন্টটা কি আমরা মিডের দিন